তুমি যখনই ইতিহাসটা চোখ বন্ধ করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাস রিভিশন করতে পারছো, তখন ভাববে হ্যাঁ তোমার ইতিহাস পড়া ঠিক আছে, প্রিপারেশন ঠিক আছে। একদম প্রথম থেকে শুরু করতে হবে, হরপ্পা সভ্যতা থেকে চোখ বন্ধ করে ইংরেজ পর্যন্ত, ঠিক আছে, স্বাধীন পর্যন্ত যদি তুমি ঠিকঠাক পরস্পর এগিয়ে যেতে পারো, ইতিহাস ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদের একটা ইতিহাসের প্রথম যে ধারণা, ঠিক আছে, কিভাবে আমাদের ইতিহাসটা পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার আছে, এবং একটা গল্পের মতো করে আমি তোমাদেরকে ছোট্ট করে ইতিহাসটা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের ইতিহাস যেটা পড়তে হবে, হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলে? কারণ প্রথম তোমার হরপ্পাটাই পাওয়া যায়। এবার এটা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে দেখো ইতিহাসটা কি করে চেঞ্জ হয়েছে। এটা দেখো, এইখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, নদীটার নাম কি? সিন্ধু নদী। সিন্ধু এবং তার কটা উপনদী আছে? মেন 5টা উপনদী যে রয়েছে, ঠিক আছে, এই 5টা উপনদীগুলো সিন্ধু এবং তাদের উপনদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে তাকে বলা হয় সিন্ধু সভ্যতা। এবার এটা হচ্ছে মেন সিন্ধু নদী। এই মেন সিন্ধু নদীর তীরে হরপ্পা না মহেঞ্জোদারো কোনটা গড়ে উঠেছে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোটা হচ্ছে মেন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, মহেঞ্জোদারোটা, ঠিক আছে। আর হরপ্পাটা কার তীরে? এইখানে একটা নদী আছে রাভি। তো হরপ্পার যে সিন্ধুর যে উপনদী রাভি, রাভির তীরে হরপ্পা অবস্থিত, ঠিক আছে। হরপ্পা সিন্ধু নদীর তীরে কিন্তু না, তাহলে সিন্ধু সভ্যতার অন্তর্গত হলেও সিন্ধুর উপনদী হচ্ছে রাভি, রাভির তীরে হচ্ছে হরপ্পা সভ্যতা। আর মেন সিন্ধু নদীর তীরে যেটা, সেটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। এগুলো এক একটা হচ্ছে সাইট। তো হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতা পুরোটাকেই বলছে। তো এর প্রচুর সাইট আছে, প্রায় 500-600 সাইটই পাওয়া গেছে, ঠিক আছে। যেমন একটা হরপ্পা একটা সাইট, তোমার এদিকে আছে তোমার হচ্ছে লোথাল আছে একটা সাইট, কালীবঙ্গান এদিকে আছে, কালীবঙ্গান যেটা রাজস্থানের দিকে পেয়েছে, এদিকে আছে তোমার আলমগীরপুর উত্তরপ্রদেশের দিকে পেয়েছে। সবচেয়ে বড় সাইট হচ্ছে এইদিকে তোমার ইরানের সীমান্তে, ঠিক আছে, যেটা এখন দেখো বালুচিস্তান, বালুচ আর্মিরা বিদ্রোহ করছে না, বালুচিস্তানের এখানে রয়েছে, সুক্কা জেন্দার আছে। তো এই যে বিভিন্ন সাইট গুলো খুঁজে পাওয়া গেছে, প্রধানত সিন্ধু এবং সিন্ধুর যে উপনদীগুলো, এটাকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে বলে একে বলা হয় সিন্ধু সভ্যতা। আর যেহেতু প্রথম 1921 সালে এটা আবিষ্কার করা হয় বলে, ঠিক আছে, এটা প্রথম আবিষ্কার করা হয় বলে হরপ্পার নাম অনুসারে পুরো এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। তো হরপ্পা সভ্যতা আলোচনা করার আগে আমরা যদি কয়েকটা ইতিহাসকে সালে ভাগ করি, ঠিক আছে, পৃথিবীর একটু মুছছি এখানে, কিছু বললি? প্রায় 5 লক্ষ বছর আগে আমাদের ভারতের মানুষের যে জন্ম হয়, 5 লক্ষ থেকে 9,000, এটা কিন্তু খ্রিস্টপূর্ব আছি আমরা, ঠিক আছে। 5 লক্ষ থেকে, এটা পরীক্ষায় আসবে না, তোমরা জাস্ট বোঝার জন্য আমি বললাম না ইতিহাসটা গল্পের মতো বোঝো, তাহলে উত্তর করতে সুবিধা হবে, ইতিহাস পড়তে ভালো লাগবে। কিন্তু আমরা যখন পড়তাম অনেক সময় আমাদের যেগুলো স্যার পড়াতো স্কুলে, রিডিং পড়িয়ে এই পড়ো তুই ওঠ, এরকম ভালো লাগতো না। ইতিহাসগুলো না আরো ভয়, কি করে একদিন দুদিন করতে করতে ভয়টা জন্মে গেছিল ইতিহাসে। তো এই ভয় কাটানো হচ্ছে আমার কাজ। তো ইতিহাসটাকে 3টে যুগে ভাগ করা যায়, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক আছে। এবার আমরা প্রাচীন যুগের মধ্যে আছি, আমরা প্রাচীন যুগকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো ওরা আবার অনেক ভাগ আছে, ছোট ছোট প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক আমরা যাব না, শুধু প্রাচীন প্রস্তর, ঠিক আছে। এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই যুগে মানুষ জাস্ট পাথরের ব্যবহার করত,
ঠিক আছে, পাথরগুলো অত মসৃণ ছিল না, ভোঁতা ছিল, জাস্ট মারতো, পশু পাখি মারতো। তারপরে তোমার 9000 খ্রিস্টপূর্ব থেকে 4000, এটা মনে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এই যুগে একটুখানি মানুষ পাথরকে মসৃণ করতে লাগলো, ঠিক আছে, মধ্য প্রস্তর। তোমরা ক্লাস 6 এর যদি কেউ টিউশন পড়াও বা ক্লাস 11-12 যার ইতিহাস ছিল তারা পড়ো, ভীমবেটকা একটা গুহা আছে, ঠিক আছে। তো এই যুগের সব গুহাগুলো পাওয়া গেছে, আমাদের অস্তিত্ব, এই যুগের নিদর্শন পাওয়া গেছে। তারপরে হচ্ছে নব্যপ্রস্তর, মানে নতুন পাথরের যুগ, নতুন পাথরের যুগ 4000-এর পর থেকে তোমার মোটামুটি 1800, ঠিক আছে, এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ। এবার 1800 থেকে 1000, এটা হচ্ছে তামার যুগ, তাম্রপ্রস্তর। দেখো মানে পাথরের ব্যবহার তো শিখেই গেছে, আবার তামা পেয়েছে, সুতরাং তামা পাথর দুটো ব্যবহার করতো, সেই জন্য বলে তাম্রপ্রস্তর যুগ। 18 থেকে 1000, এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। ইংলিশে বলা হয় চালকোলিথিক এজ। তারপরে 1000 থেকে 2025 সাল, এটা হচ্ছে লোহার যুগ। তো এটা খ্রিস্টপূর্ব, কিন্তু খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের 1000 বছর আগে থেকে এখন লোহার যুগ চলছে। এবার তোমাদের যদি বলি, দেখো তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, আমি এইভাবে পড়াতে ভালোবাসি। হরপ্পা সভ্যতা প্রায় ওই 2350-এর দিক, প্রায় 2500 ধরলাম আমি, 2500 থেকে এদিকে 1750, ঠিক আছে, এইটুকুর মধ্যে হরপ্পা সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব। এবার তোমরা নিজেরাই বলো তাহলে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা বলবো? নব্যপ্রস্তর। এবং দেখো তামারটা এখনো পৌঁছয়নি, ঠিক আছে, পৌঁছেছে না, তামারটা পৌঁছবে না, হ্যাঁ পৌঁছে গেছিল 1800 উল্টো দিকে। তো এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয় হরপ্পা সভ্যতাকে, হ্যাঁ। তো নব্যপ্রস্তর নতুন প্লাস তামা দুটো ব্যবহার করতো ওখানকার লোকেরা। তো হরপ্পা সভ্যতার মেন যেটা কেন্দ্র ছিল সিন্ধু নদী এবং তার উপনদী। হরপ্পা সভ্যতার পরে যে সভ্যতা আসলো সেটা হচ্ছে আর্য সভ্যতা, ঠিক আছে, আর্যরা ভারতে এলো। মানে আগে পুরো কি কি পড়তে হবে একটু চ্যাপ্টার বলে দিই, তারপরে ইতিহাস পরস্পর চ্যাপ্টার ওয়াইজ দেখাবো। তো এই যুগে অনেক উন্নত ছিল আমাদের এই হরপ্পা সভ্যতাটা, ঠিক আছে, কোথায় কি পাওয়া গেছে এগুলো সব নোটস আমি দেবো, আগে নাহলে শেষ করতে পারবো না আমি যদি সব আলোচনা করতে যাই। হরপ্পার পরে এক হচ্ছে বললাম সিন্ধু সভ্যতা। তো এই সভ্যতাটা ধ্বংস হলো। এবার এই ধ্বংস নিয়ে অনেক কারণ আছে, কেউ কেউ বলে আর্যরা এসেছিল বিদেশ থেকে, ওরা এসে এদেরকে আক্রমণ করে, হ্যাঁ, আবার কেউ কেউ বলে প্রচুর বন্যা হচ্ছিল যার ফলে সভ্যতা ধ্বংস হয়ে যায়। তো কারণ এখনো পুরোপুরি জানা যায় না। তোমরা যদি ওই সিনেমাটা দেখো, ওই ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো সিনেমাটা দেখবো, ওখানে অনেক সিলের একটা ব্যবহার হতো, তোর ব্যবসা বাণিজ্য করতে আসতো ওই দিক থেকে, বিভিন্ন সাইড থেকে মহেঞ্জোদারোতে ব্যবসা করতে আসতো, ঠিক আছে, ছোট ছোট শহরগুলো থেকে, এক একটা সাইডের সব আছে বর্ণনা। 2 নম্বর, যে সভ্যতাটা শেষ হলো তারপর শুরু হলো আর্য সভ্যতা। আর্যরা ভারতে এলো। এবার আর্যদের ভারতে আসেনি, বিভিন্ন জন বিভিন্ন মত বলেছে, কেউ বলেছে আর্যরা এসে তিব্বত থেকে, কেউ বলেছে এশিয়া মাইনর থেকে, কেউ বলেছে একদম সুমেরু থেকে এসছে, ঠিক আছে। তো সবচেয়ে যেটা মত নেওয়া হয় এশিয়া মাইনরটাকে নেওয়া হয়, যেটা দিয়েছিলেন হচ্ছে ম্যাক্স মুলার, ঠিক আছে। তো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা বলতে পারি আমরা, বৈদিক সভ্যতা। আর বৈদিক সভ্যতার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ঋগ বৈদিক, একটা পরবর্তী বৈদিক, ঠিক আছে। তোমার 1500 থেকে 1000, এই যে এই সময়টা, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, মানে 1700 এটা শেষ হয়ে গেল, ঠিক আছে। 1500 থেকে 1000, এটা আমি সালটা এখানে লিখি, তাহলে 1750-এ সিন্ধু সভ্যতা শেষ হলো, 1500 থেকে 1000, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগ। তারপরে 1000 থেকে 600,
1000 থেকে 600 এটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো দেখো এই যে সিন্ধু সভ্যতার যে এই অঞ্চলে ওরা মানে এই সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, বৈদিক যুগে কিন্তু সভ্যতাটা সরে আসলো এই দিকটাই, ঠিক আছে। এটাকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চলে বৈদিক সভ্যতা। সপ্ত সিন্ধু কাকে বলা হয় জানা আছে কারণ? সপ্ত সিন্ধু অঞ্চল। তো বৈদিক সভ্যতা হচ্ছে যেটা ঋগ বৈদিক, সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল। মানে সিন্ধু, দেখো আমি বলছি সিন্ধু একটা নদী, আর কটা উপনদী? 5টা। 1 + 5 কত হলো? 6 হলো। আর একটা নদী অ্যাড হলো যার নাম সরস্বতী, ঠিক আছে, +1 সরস্বতী। তো এই কটা নদীকে একসঙ্গে বলে সপ্ত সিন্ধু অঞ্চল। মানে এই অঞ্চলটা একটু এদিক দিয়ে, এদিকে সরস্বতী নদী ছিল, এই অঞ্চলটাতে আস্তে আস্তে তোমার এই সভ্যতা ঋগ বৈদিক যুগের সভ্যতা শুরু হলো। এখানে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই যুগটা চলে আসলো, ঠিক আছে। তোমরা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো ডিটেলসে পড়াবো, ওগুলো পরে বলবো। এবার দেখো তারপরে যে পরবর্তী বৈদিক যুগ আসলো, এবার আরেকটা নদী অ্যাড হলো, গঙ্গা যমুনা, ঠিক আছে। এই গঙ্গা যমুনার এই অঞ্চলটাও চলে আসলো, এটাকে বলা হচ্ছে মধ্যদেশ, ঠিক আছে। তো মধ্যদেশের দিকে তখন সভ্যতাটা ভারতের ভারতের এদিকে চলে আসলো। এবার এইখানে একটা পর্বত আছে, পর্বতের নাম কি? মাঝামাঝি। এই পর্বতের নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত হচ্ছে এই আর্যরা এই উত্তর ভারতেই তারা প্রভাব বিস্তার করেছিল, দক্ষিণে যেতে পারেনি, ঠিক আছে। তো আর্যরা যে এলাকাতে বিচরণ করতো, যে এলাকায় থাকতো, তাকে হচ্ছে আর্যাবর্ত। আর্যাবর্ত। এবং দক্ষিণে যে দ্রাবিড় যারা ছিল তা হচ্ছে দাক্ষিণাত্য। এবার দাক্ষিণাত্যের আবার একটা ভাগ আছে, সুদূর দাক্ষিণাত্য, ঠিক আছে, যেটা আমরা ওই চোল, রাষ্ট্রকূট, পল্লব যখন পড়বো তখন একটা অঞ্চল ছিল রায়চুর দোয়াব, ঠিক আছে, এই দিকটায় তুঙ্গভদ্রা, কৃষ্ণার উপনদী যে তুঙ্গভদ্রার এই দিকটাকে বলা হচ্ছে, এই সব জায়গাতেই হবে, এই এই নিচের দিকটা বলে সুদূর দাক্ষিণাত্য। সুদূর দাক্ষিণাত্য। তো দেখো আমরা তাহলে কোন সময়ের মধ্যে আছি? আমরা আছি এখন 1500 থেকে 1000 ঋগ বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে মেয়েদের অনেক সম্মান ছিল, ঠিক আছে। ওই যুগে তোমার তোমার পেশার ভিত্তিতে জীবিকা হতো। দেখা গেলো আমি আমি হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, পুজো করছি, আমার ছেলে জেলেও হতে পারে। যে যে কাজ করবে কাজের ভিত্তিতে সেইটা হচ্ছে পেশা অনুযায়ী হতো জাত। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হলো, ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ, হ্যাঁ, মুচির বেটা মুচি, এরকম ভাবে তোর মানে হিসাবে কাজ হতে লাগলো, তোমার পেশা হিসেবে, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগে মেয়েদের সম্মানটা অনেক কমে গেল, সমাজ পুরুষতান্ত্রিক হতে লাগলো, কিন্তু এই যুগে মেয়েদের সম্মান অনেক বেশি ছিল, ঠিক আছে। হ্যাঁ, তো এই পরবর্তী বৈদিক যুগে বিয়ের একটা একটা তোমার বলবো, অনেক রকম বিয়ে আছে, অনুলোম বিয়ে, তারপরে তোমার প্রতিলোম বিয়ে, গান্ধর্ব বিয়ে ওটা আগে বলছে দেখ। তো গান্ধর্ব মানে হচ্ছে ছেলের, হ্যাঁ, মানে মিয়া বিবি রাজি, মানে বলো এই ছেলেও রাজি মেয়েও রাজি, চলো, এটা হচ্ছে গান্ধর্ব, পছন্দ মতো বিয়ে করা। আর অনুলোম মানে কি? ছেলে হচ্ছে উঁচু বংশের, ওই ওম শান্তি ওম সিনেমার মতো, ছেলে শাহরুখ খান মনে হয় উঁচু বংশের থাকে প্রথমে, না না পরেও হয় ও। অনুলোম হচ্ছে ছেলে উঁচু বংশের, মেয়ে নিচু বংশের। আর তোমার উল্টোটা কি? প্রতিলোম। অনুলোমের সাথে অনেক সময় বিলোম বলে দিই, ওই রামদেবের যে ব্যায়ামটা আছে অনুলোম বিলোম। তো প্রতিলোম হচ্ছে মেয়ে থাকবে উঁচু বংশের, ছেলে নিচু বংশের। তারপর রাক্ষস বিবাহ আছে, হ্যাঁ, কাউকে তুলে এনে বিয়ে করা। তারপরে তোমার দৈব বিবাহ মানে কি? ব্রাহ্মণকে তোমার নিজের কন্যাকে দক্ষিণে হিসেবে দিয়ে দেওয়া, এটা হচ্ছে দৈব বিবাহ। তো এই যুগে সব এই সিস্টেম গুলো আছে, বহু বিবাহ অনেক রকম। এই যুগটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য দয়ানন্দ সরস্বতী একটা কথা বলেছিলেন, বেদে ফিরে যাও। তিনি বেদে ফিরে যাওয়ার কথা বললে কিন্তু এই বেদে ফিরতে বলেননি তিনি। তিনি বলেছিলেন ঋগ বৈদিক যুগে ফিরে যাওয়ার কথা বলেছিলেন, যেখানে মেয়েদের প্রচুর সম্মান ছিল এবং যুগটা সত্যি ভালো ছিল। সভা সমিতি সব জায়গায় মেয়েরা যেতে পারতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেরকম ছিল না। তো আমরা আসবো চ্যাপ্টারে, লোপামুদ্রা সব বিভিন্ন নাম আছে, ওগুলো পরে আসছি। আমরা ইতিহাসটা পরস্পর একটু বুঝিয়ে দিচ্ছি যে কি করে আমরা এগোবো ইতিহাসটা।
তারপরে যে পরবর্তী বৈদিক যুগ শেষ হলো, এই সময়তে না তোমার সমাজে, ঠিক আছে, একটা ভাগ ছিল। আমার যেমন এখন গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, তারপর কি হয়, ব্লক নিয়ে হচ্ছে তোমার মহকুমা, জেলা, তারপরে তোমার রাজ্য, রাষ্ট্র। ওই যুগে, বৈদিক যুগে কি ছিল, কুলা। কুলা মানে হচ্ছে পরিবার। কুলের যে বড় তাকে কুলপা বলা হতো, কুলা। তারপরে কয়েকটা কুল মানে কয়েকটা পরিবার নিয়ে গ্রাম, কুল, গ্রাম, 20 জন, তারপর রাষ্ট্র। তো এই যে জনগুলো ছিল, ঠিক আছে, জনগুলো আস্তে আস্তে বড় হতে হতে জনপদ তৈরি হয়। তো জনপদ গুলো বড় হতে হতে মহাজনপদ তৈরি হয়। তো মহাজনপদ নিয়ে এবার তোমাদের বলবো। তো ভারতে মোট 16টা মহাজনপদ ছিল, 16টা মহাজনপদ। তো 600 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্ব কিন্তু আছে, আমরা এখনো খ্রিস্টাব্দে আসেনি, খ্রিস্টপূর্ব। তো এইটাকে বলা হচ্ছে মহাজনপদের যুগ। এই টাইমে 16টা বড় বড় মহাজনপদ ভারতের মধ্যে, ব্রিজি, মল্ল, হ্যাঁ, অবন্তী, এদিকে ছিল উত্তরে কি ছিল, উত্তরে কি নাম, রাজপুর, কম্বোজ, কম্বোজ, এদিকে ছিল কম্বোজ। উত্তরতম পরীক্ষায় দেয় যে উত্তরতম নাম কি, কম্বোজ। পশ্চিমতম নাম কি ছিল, গান্ধার। আর দক্ষিণতম নাম অসমক, যেটা গোদাবরী উপত্যকায় ছিল। অসমক পরীক্ষায় দেয় যে গোদাবরী উপত্যকায় কোন মহাজনপদ ছিল, অসমক। আর এইদিকে ছিল কি, পূর্বে ছিল অঙ্গ। তো এরকম, হ্যাঁ, চম্পা মনে আছে। তো এই শর্টকাটে আমরা পড়বো, ঠিক আছে। তো এরকম আমি অনেক শর্টকাট ট্রিক্স করে পড়বো। যেমন ব্রিজের ওপর বই কুড়িয়ে পেয়েছি, ব্রিজে যাচ্ছিলাম, একটা বই কুড়িয়ে পেয়েছি। তো ব্রিজের রাজধানী হচ্ছে বৈশালী, ঠিক আছে। তারপরে তোমার আরো অনেক ট্রিক্স বলেছিলাম। বিরাট কোহলি মাছ খেতে ভালোবাসে, তো বিরাটনগর হচ্ছে মৎস্যর রাজধানী হচ্ছে বিরাটনগর, ঠিক আছে। তারপরে চম্পার অঙ্গ খুব সুন্দর, ঠিক আছে, অঙ্গর হচ্ছে চম্পানগরী। এরকম ট্রিক্স ইউজ করব। তো একটু হাসি হাসিও লাগবে, মনে রাখা নিয়ে কথা, দরকার নেই। অঙ্গ হলো, তো এই যে 16টা মহাজন পদ ছিল, এর মধ্যে যেটা সবচেয়ে বড় ছিল কি নাম, মগধ, শক্তিশালী। এই মগধটা কি হলো, আস্তে আস্তে নিজের মধ্যে বিভিন্ন ভাবে ঝামেলা টামেলা হতে হতে এই মগধটা বেশি শক্তিশালী হতে লাগলো, ঠিক আছে। এই মগধকে কেন্দ্র করেই পুরো ভারতটা প্রায় চলতে লাগলো, রাজ করতে লাগলো মগধ। হ্যাঁ, বিহারে মগধ, ঠিক আছে। তো এটা হচ্ছে বিহারে হচ্ছে মগধ রয়েছে এইসব জায়গা দিয়ে। তো মগধে মোট যে বংশগুলো বসছিল, পরস্পর পরীক্ষায় দেয় রাজবংশগুলোর নাম কি কি। একটা মহাজন পদের যুগ লিখি। তারপরে মগধ, মগধের কে কে বলবো, প্রথম যে বংশের নাম কি, হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক, হর্যঙ্ক বংশ। এই বংশের রাজার নাম কি ছিল বলো, বিম্বিসার। বিম্বিসার, বিম্বিসার হচ্ছে 544, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। দেখো 600 থেকে 300, এটুকুটা মহাজনপদের যুগ বললাম। তো এই যে এই সময়টার মধ্যে এই সব রাজাগুলো ছিল। বিম্বিসার, বিম্বিসারের পুত্রের নাম কি, অজাতশত্রু। অজাতশত্রুর একটা অস্ত্রের নাম বলেছিলাম, হ্যাঁ, ওই বাহুবলী সিনেমায় দুটো অস্ত্র ইউজ করেছিল। একটা বড় বড় পাথরগুলো উড়ে উড়ে পড়েছিল, দেখেছিস, বড় বড় পাথর করে মারছে, উড়ে উড়ে পড়ছে আগুন নিয়ে, বড় বড় পাথর। ওটা হচ্ছে মহাশিলা কণ্টক। আর যেটা রথের আগে চাকা লাগানো ছিল যাচ্ছে, ওটার নাম হচ্ছে রথ মুসাল। এই দুটো এই রাজার থেকে নিয়েছে বাহুবলী সিনেমাতে, অজাতশত্রু। তো আচ্ছা, হর্যঙ্ক বংশের পরে তোমার কি হলো, তারপর উদয়ন ছিল, উদয়ন। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে নাগ দশক, এই নাগ দশক, ঠিক আছে, উদয়ন, তারপর নাগ দশক। তো হর্যঙ্ক বংশের পরে এটা হচ্ছে এই বংশের শেষ রাজা ছিল। তারপর কোন বংশ আসলো, শিশুনাগ। শিশুনাগ, শিশুনাগ, শিশুনাগের পরে তারপর কি কোন বংশ আসলো, নন্দ বংশ। নন্দ বংশের আমলে কে আক্রমণ করেছিল, বিদেশ থেকে একজন এসেছিল, আলেকজান্ডার।
সালটা মনে আছে কত? 326 ভারত আক্রমণ করে, 327 হচ্ছে আসে এইখান দিয়ে যে সিন্ধু এই হিন্দুকুশ পর্বতমালা ওখানে স্টে করেছিল এবং 26 আক্রমণ করে। তাহলে দেখো নন্দ বংশ 326 এই সময়টা, তাহলে এই টাইমটার কথাই বলছি আমরা মহাজনপদের যুগে। নন্দ রাজার নাম কি ছিল? ধননন্দ, ঠিক আছে। এবং এই রাজ্যের প্রথম রাজার নাম হচ্ছে মহাপদ্মনন্দ। আলেকজান্ডার যখন আসে তখন ছিল ধননন্দ, এটা বলছি আমি। তো নন্দ বংশের পরে কোন বংশ আছে? মৌর্য বংশ। মৌর্যর পরে হচ্ছে কান্য, এই শুঙ্গ, তারপরে কান্য। তো আমরা এই যে এই বংশগুলো এইটুকু এলাকার মধ্যেই তখন ছিল। উদয়ন কোন শহর তৈরি করে? উদয়ন পরীক্ষায় দেয় খুব, মনে আছে কারোর? পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে উদয়ন, পাটলিপুত্র। তো দেখো এই যে বংশগুলো আসলো, ঠিক আছে, এই বিভিন্ন বংশগুলো মগধকে কেন্দ্র করে এলাকা দিয়ে এই বংশগুলো ছিল। তারপরে আমরা এটুকু তো পড়বো, এরপরে পড়তে হবে আমাদের বিদেশি আক্রমণগুলো, ঠিক আছে। এই টাইমে কি কি বিদেশি আক্রমণ এসেছিল? যেমন আমি এটা মুছছি এদিকটায়। প্রথম যদি বলি আলেকজান্ডার, গ্রিক আক্রমণ। আলেকজান্ডার। তারপরে কোন কারা আসলো? ইন্দো গ্রিক। ইন্দো গ্রিকের রাজার নাম কি? মিনান্দার, ঠিক আছে, ইন্দো গ্রিক। তারপরে তোমার ছিল যে শক, তারপরে পল্লব, হুন আমরা হচ্ছে গুপ্ত যুগের দিকে, আমরা এই দিকে আছি, মানে খ্রিস্টপূর্বের মধ্যে আছি, ঠিক আছে। এইরকম টাইমে, এই টাইম পিরিয়ডে কে কে আক্রমণ করেছিল ভারতে, ঠিক আছে। তো শক, পল্লব, তোমার ছিল হচ্ছে কুষাণরা 78 খ্রিস্টাব্দ, তো কুষাণ, হ্যাঁ কুষাণও হবে, ঠিক আছে, কুষাণ। তো এইগুলো আমরা পড়বো, ঠিক আছে। আর একটা মনে বাদ পড়ছে, পল্লব, শক। কুষাণের সময় বিদেশি আক্রমণ, না কনিষ্ক খ্রিস্টাব্দে ছিল 78। একটা মিস যাচ্ছে, কোনটা মিস যাচ্ছে? শক, পল্লব, ব্যাক্ট্রিয় গ্রিক, কুষাণ, না ঠিক আছে, সব কটা বলেছি, ঠিক আছে। তো এই টাইমে এই কটা আক্রমণ ঘটে। তারপর হুন, যেটা বলবো, হুন হচ্ছে পরে, গুপ্ত যুগের ওই টাইমে হুন আসে। আর তারপর আমরা কি পড়বো? এই টাইমে দুটো ধর্ম সম্পর্কে পড়বো, একটা হচ্ছে বৌদ্ধ আর একটা হচ্ছে জৈন, ঠিক আছে। তো তোমার মৌর্য সাম্রাজ্য এই আক্রমণগুলো হয়ে গেল। তারপরে শুরু হচ্ছে দক্ষিণ ভারতে, এই টাইমে একটা ছিল সাম্রাজ্য, কি নাম? দক্ষিণ ভারতে ছিল সাতবাহন বংশ। এই টাইমটাই সাতবাহন সাম্রাজ্য, ঠিক আছে। তো যখন এই আক্রমণগুলো হয়ে গেল, আস্তে আস্তে নতুন একটা, এবার খ্রিস্টাব্দে চলে আসছি আমরা, গুপ্ত সাম্রাজ্য তৈরি হলো 320, ঠিক আছে। আর চন্দ্রগুপ্ত বসে 324-এ, 320তেই। তো গুপ্ত সাম্রাজ্যে এবার পরস্পর রাজাগুলো আসতে থাকবে। রাজাগুলোর নাম বলো দু একটা গুপ্ত সাম্রাজ্যের। প্রথমে যে তৈরি করার কি নাম? শ্রীগুপ্ত, ঠিক আছে। আমরা চন্দ্রগুপ্তরাই লিখছি, চন্দ্রগুপ্ত। আর আমরা অনেক কিন্তু রাজার নাম লিখিনি, আমরা যেমন মৌর্যের মধ্যে অনেক হতো। আমি জাস্ট আগে বলছি, পরে সব আস্তে আস্তে আলোচনা করব। চন্দ্রগুপ্তর পরে সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপরে তোমার হচ্ছে কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, আর দরকার নেই,
ঠিক আছে, আমাদের মেন মেন জিনিস পড়তে হবে, শেষেরটা শুধু দেয় বিষ্ণুগুপ্তটা মনে রাখবে, বিষ্ণুগুপ্ত। আর এখান থেকে কার আমলে তোমার ওই নালন্দা হয় বলো তো? কুমারগুপ্ত, নাকু মনে রাখবে, নাকু, কুমারগুপ্ত, নালন্দা। তো গুপ্ত সাম্রাজ্য যখন স্ট্রং ছিল তখন কিন্তু ভারতে অন্য কোনো সাম্রাজ্য বা অন্য কোনো শক্তি মাথাচাড়া দিতে পারেনি, ঠিক আছে? পুরো ভারতে তখন গুপ্তদের রাজ চলতো। আচ্ছা, গ্রহণ পরিমক্ষ নীতি কে গ্রহণ করে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কি করেছিল? এই যে ইনি, একে কি বলে? ভারতের ভারতের না, নেপোলিয়ন। আর ভারতের রক্ষাকারী কাকে বলে? স্কন্দগুপ্তকে বলা হচ্ছে ভারতের রক্ষাকারী। কারণ কি? হুনদের আক্রমণ করে এই রক্ষা করেছিলেন। এবার ভালো করে দেখো, এই যে এইগুলো হলো স্ট্রং রাজা ছিল, যে শেষের দিকে আসলো তখন হুনরা আক্রমণ করতে শুরু করলো। আস্তে আস্তে এই সাম্রাজ্যটা স্লো হতে লাগলো। যেই কোনো মানে যদি আমাদের প্র্যাকটিক্যাল ভাবি, দেখা গেল এখন যে পার্টি রাজ্যে ক্ষমতায় আছে সে যদি অনেকটা স্লো হয়ে যায়, দেখবি ছোট ছোট পার্টি আর মাথা চাড়া দিয়ে উঠছে, ঠিক আছে, ছোট ছোট দল তৈরি হচ্ছে। আর যদি স্ট্রং থাকতো হতে পারতো না। ঠিক তেমনই হয়েছিল। এখন গুপ্ত সাম্রাজ্য উইক হয়ে গেল, তখন ভারতের বিভিন্ন জায়গায় ছোট 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 আবার রাজ্য তৈরি হয়ে গেল, ঠিক আছে, মাথা চাড়া দিয়ে উঠলো। তো যেটা বলছিলাম, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে একটা নীতি গ্রহণ করেছিলেন যার নাম গ্রহণ পরিমক্ষ নীতি। মানে তুমি যুদ্ধ করবে, জয় করবে, রাজ্য আবার ফিরিয়ে দেবে, এটাকে গ্রহণ পরিমক্ষ নীতি বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার মুদ্রায় কি ছিল? বিনা বাজানো অবস্থায় ছবি পাওয়া গেছে, ঠিক আছে। তো সেই জন্য বলা যায় তিনি গান বাজনার খুব মানে প্রিয় ছিল তার। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে কি সবাই কি রাখতেন? নবরত্ন রাখতেন। কালিদাস, ধন্বন্তরী, ঠিক আছে, এগুলো সব 9 জন নবরত্ন রাখতেন। তো কি বললাম, গুপ্ত সাম্রাজ্য হুন আক্রমণের জন্য আস্তে আস্তে উইক হয়ে পড়ে এবং ছোট ছোট আবার রাজ্য তৈরি হয় ভারতে, মাথাচাড়া দিয়ে উঠে। যেমন এইদিকে ছিল হচ্ছে পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি পুষ্যভূতি বংশের রাজার নাম কি ছিল? প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের ব্যাটার নাম হর্ষবর্ধন, ঠিক আছে। তো দেখো, যেই গুপ্ত শুরু হলো মানে শেষ হলো। এবার 600-র দিকে আমরা চলে আসছি। দেখো এইদিকে ছিল কিন্তু 600 খ্রিস্টপূর্ব, আমরা 600 থেকে উল্টো দিকে জিরো থেকে আবার এগোচ্ছি, 600 খ্রিস্টাব্দের দিকে চলে এসেছি আমরা। এই টাইমে কি কি হলো ভারতের ইতিহাসে? এইখানে হলো পুষ্যভূতি বংশ। এইখানে একটা বংশ হলো যার নাম কনৌজ বলে একটা সাম্রাজ্য, কনৌজ, যার নাম মৌখরী বংশ। এইখানে হলো বাংলা, এটা মুছে দিয়ে এটুকুটা, এখানে বাংলা, বাংলায় হচ্ছে তোমার শশাঙ্ক রাজ করতো তখন, বাংলা। আর এইদিকে সব ছোট ছোট ছিল আরো, তোমার এদিকে ছিল কলিঙ্গ, মানে উড়িষ্যার দিকে, ঠিক আছে। আর এইদিকে ছিল হচ্ছে মান্দাসর। তো আমাদের মেন মেন এরকম অনেক ছোট ছোট রাজ্য তৈরি মানে মাথাচাড়া দিয়ে উঠে। যেমন এইদিকে ছিল হচ্ছে কামরূপ। কামরূপের নাম ছিল হচ্ছে ভাস্কর বর্মন, কামরূপ। আমাদের এই তিনটে জিনিস ভালো করে জানতে হবে, এই তিনটে। পুষ্যভূতি বংশের যে রাজা, তার নাম কি বললাম? প্রভাকর বর্ধন। প্রভাকর 3 ছেলে মেয়ে ছিল, হর্ষবর্ধন, রাজ্যবর্ধন, আর একটা মেয়ে ছিল রাজ্যশ্রী। একটা গান আছে না, রাজ্যশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি, অস্ট্রেলিয়া, এরকম কার গান? নচিকেতার গান। তো রাজ্যশ্রী, এবার ওই যুগে কি হতো জানিস? ওই যুগে বিয়ে দিলে পরে একদম মানে দুটো সাম্রাজ্য এক হয়ে যেত। হ্যাঁ, বেআই মশাই আরো শক্তিশালী, অন্য রাজ্যকে মারবো, এরকম একটা ব্যাপার ছিল। তো এই সাম্রাজ্যের বিয়ে দেয়, রাজ্যশ্রীকে বিয়ে দেয় এই সাম্রাজ্যের সঙ্গে কনৌজের যে মৌখরী বংশের রাজা ছিল যার নাম গ্রহ বর্মন, ঠিক আছে। তাহলে গ্রহ বর্মন হচ্ছে জামাই হয়ে গেল। গ্রহ বর্মনের সাথে রাজ্যশ্রীর বিয়ে দিল। এবার বাংলায় যে ছিল শশাঙ্ক,
শশাঙ্কের সঙ্গে এদের ঝামেলা চলতো। শশাঙ্কর সাথে এদের একটা ঝামেলা ছিল। এবার দেখলো যে শত্রু শত্রু আমার মিত্র, এরকম নীতি গ্রহণ করেছিল শশাঙ্ক এইদিকে একটা রাজা, যার নাম হচ্ছে কি নাম বেশ ভুলে গেলাম, বালাদিত্য আই থিঙ্ক, ঠিক আছে, না দেবগুপ্ত মনে হয়, দেবগুপ্ত। এই দেবগুপ্তর সঙ্গে এ বন্ধুত্ব করলো। এবার দুজন মিলে কনৌজকে আক্রমণ করলো, গ্রহবর্মণকে মেরে দিল, রাজ্যশ্রীকে বন্দি করে নিল, ঠিক আছে। এবার রাজ্যবর্ধন মানে ওর দাদা এসছিল, কে হচ্ছে নাকি মনে হলো কেউ নুপুর পরে এখান দিয়ে হেঁটে গেল। ও আচ্ছা, তাহলে সরি, মাথা আমি মানে আমি কিছু ভুল শুনলাম। ঠিক আছে, দেখো কোথায় ছিলাম। হ্যাঁ, রাজ্যশ্রী নুপুর পরে কি হলো, হেঁটে গেল। হ্যাঁ, রাজ্যশ্রীকে বন্দি বানিয়ে এখানে নিয়ে এসেছিল, এখানে বিন্ধ্যাচলের অরণ্যে। সেটা অত দরকার নেই ডিটেলস জানার আমাদের, শুধু এটা জানো গল্পগুলো জানলে পড়তে সুবিধা হবে এর পরে তোমাদের। যেন আজকে যা গল্প বলে দেবো, কাল থেকে দিয়ে দেবো পড়া সব। গ্রহবর্মণ কে মারলো, দেবগুপ্ত আর শশাঙ্ক মিলে একে মারলো। রাজ্যবর্ধন বাঁচাতে আসলো, রাজ্যবর্ধন এসেছিল। তখন কি হলো, এই শশাঙ্ক একটু ছল চাতুরি করেছিল, দেবগুপ্ত বেচারা মারা পড়ে গেল, ঠিক আছে। দেবগুপ্ত মরে গেল, রাজ্যবর্ধনও মরে গেল। এবার যেহেতু হর্ষবর্ধন আছে, মাত্র 16 বছরের একটা ছেলে, তখন একে সিংহাসনের ভার, এই পুষ্যবতী সাম্রাজ্যের এর রাজধানী কি ছিল, থানেশ্বর, ঠিক আছে। 16 বছর বয়সে, তখন সালটা ছিল 600 কত, 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসলো। সেই সময় থেকে কি বলা হয়, হর্ষাব্দ, ঠিক আছে। হর্ষবর্ধন সিংহাসনে বসে তখন বোনকে আবার খুঁজতে বেরিয়ে যায়। তখন বোনকে খুঁজে পায় এখানে বিন্ধ্যাচলের অরণ্যে, ভারতের মধ্যভাগে এই অরণ্যে বোন আত্মহত্যা করতে যাচ্ছিল, তখনই খুঁজে পায় এবং নিয়ে আসে। হর্ষবর্ধন শেষ জীবন পর্যন্ত বোনকে খুব ভালোবাসতো, ঠিক আছে। তো এবার দেখো, যেহেতু এখানে আর কোনো মানে অভিভাবক ছিল না এই সাম্রাজ্যে, তখন হর্ষবর্ধনকে বললো তুমি এক কাজ করো, তোমার রাজধানী এখানে নিয়ে চলে এসো, এই সাম্রাজ্যটা তুমি দেখাশোনা করো। তো হর্ষবর্ধন এই দুটোকেই দেখতো, ঠিক আছে। রাজধানী কনৌজ করলো। এই কনৌজ জায়গাটা থেকে এবার ভালো করে তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন কেন্দ্রবিন্দু হবে এবার। তাহলে ইতিহাস দেখো কি করে ঘুরছে। প্রথমে ছিল কেন্দ্রবিন্দু এই সিন্ধু নদী, এই এলাকাটা। তারপরে কি হলো, কেন্দ্রবিন্দু এই এলাকাটা হলো না, এই যমুনা অঞ্চল, এই অঞ্চলটা কেন্দ্রবিন্দু হলো। তারপরে হচ্ছে এই অঞ্চলটা মগধকে কেন্দ্র করে এই অঞ্চলটা। এখন দেখো কনৌজকে কেন্দ্র করে এই অঞ্চলটা এখন ভারতের মূল কেন্দ্রবিন্দু হয়ে গেল শক্তির। এবার দেখবেন নেতাজি বলেছিল দিল্লি চলো। কেন দিল্লি চলো বলেছিলেন, কারণ দিল্লি ছিল তখন ভারতের রাজধানী, ঠিক আছে। এখন কোনো কিছু হলে বললে কলকাতা চলো। তো ঠিক তখন এই কনৌজ যার পুরো ভারত তার, এরকম একটা কনসেপ্ট চলছিল। তো কনৌজ দখলকে কেন্দ্র করে একটা, মানে আমি এদের মরে যাওয়ার পরের কথা বলছি। হ্যাঁ, হর্ষবর্ধন যখন মরে গেল, শশাঙ্কর সাথে হর্ষবর্ধন অনেক দিন ঝামেলা প্রায় চলতে লাগলো। তো কেউ কাউকে মারতে পারেনি। আর শশাঙ্ক কবে মরেছিল মনে আছে সালটা, 637। তার 10 বছর পর হর্ষবর্ধন মারা যায়। কত সালে, 647-এ হর্ষবর্ধন মারা যায়। হর্ষবর্ধন আমলে একজন এসেছিলেন ভারতে, কি নাম, হ দিয়ে হর্ষবর্ধন, হ দিয়ে হিউয়েন সাং, হটা মনে রাখবে, হিউয়েন সাং তখন ভারতে এসেছিলেন, ঠিক আছে। এবার ঠিক হর্ষবর্ধন যখন এইদিকে শাসন করছেন উত্তর ভারতে, দক্ষিণ ভারতে তখন ছিলেন কে জানো, দ্বিতীয় পুলকেশী। তো দ্বিতীয় পুলকেশী, দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য চলছিল এদিকে, তোমার রাষ্ট্রকূট বংশ, এদিকে ছিল হচ্ছে পল্লব চালুক্য বংশ, এইদিকে বিভিন্ন বংশের মধ্যে লড়াই চলতো। আমরা এই দিকের ঘটনা বলছি এখন, পরে দক্ষিণ ভারত আসছি। এবার হর্ষবর্ধন মরে গেল 647-এ, শশাঙ্ক মরে গেল 637-এ। শশাঙ্ক মরার পর বাংলাতে না কোন রকম শাসন ঠিকঠাক চলছিল না, কারণ আসল রাজাই তো নেই বাংলাতে, ঠিক আছে। সেই জন্য প্রায় 100 বছর, ঠিক আছে, শশাঙ্ক মৃত্যুর পরে প্রায় 100 বছর বাংলায় ছোট ছোট যারা রাজা ছিল, জমিদার, তারা একে অপরকে আক্রমণ করতো, সামন্ত রাজারা, একটা অরাজকতা চলছিল। তাই সবাই মিলে ঠিক করলো এক কাজ করি, চলো এটা তো ভালো হচ্ছে না, আমরা একটা রাজা ঠিক করি।
750 খ্রিস্টাব্দে একটা রাজাকে বসালো, যার নাম গোপাল। তখন থেকে শুরু হবে পাল বংশ। গোপাল, এবার গোপালের পরে বিভিন্ন রাজা, শক্তিশালী রাজা আসতে লাগলো, ঠিক আছে, ধর্মপাল, দেবপাল, এই রাজাগুলো আসতে লাগলো। তো এইদিকে তাহলে কি সাম্রাজ্য বললাম? পাল বংশ। এবার দক্ষিণ ভারতে এই সময় একটা শক্তিশালী বংশ ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। এইখানে এইখানে এতটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। আর এই দিকে একটা বংশ ছিল যার নাম গুর্জর প্রতিহার বংশ। গুর্জর প্রতিহার। এবার আমি কি বললাম, কোন শহরটা টার্গেট ছিল সবার? কনৌজ। এই কনৌজ দখলকে কেন্দ্র করে প্রায় 200 বছর ওদের ঝামেলা চলেছিল, ঠিক আছে। প্রায় 750 তারপরে যখন ধর্মপাল ছিল, প্রায় মনে রাখবে 200, প্রায় ওই 900 নাগাদ, এই সময় পর্যন্ত 700 থেকে 900, না 900 বেশি হবে, প্রায় 200 বছর। 200 বছর তোমার এই দিক থেকে আক্রমণ করে, কেউ শেষে কারোরই লাভ হয়নি, সবারই শক্তি ক্ষয় হয়েছে, ঠিক আছে। ভারত আবার একটু উইক হয়ে পড়েছিল। ঠিক এরপরে যেই এদিকটা একটু উইক হলো, তারপরে শুরু হলো তোমার বিভিন্ন বৈদেশিক আক্রমণ। আচ্ছা, আমরা হুন হুন তো হচ্ছে বলে দিয়েছি, ওইদিকে গুপ্ত যুগ। এই টাইমে যখন প্রায় 900, 1000 এরকম টাইমে আসলো, তখন বিদেশি আক্রমণ কি কি ঘটছিল? ভারতের রাজাগুলো তখন অনেকটা উইক হয়ে পড়েছিল। যেমন সোমনাথ মন্দির লুট করতে কে এসেছিল? সুলতান মাহমুদ, ঠিক আছে। তারপরে তোমার আরবরা এইদিকে তখন, হ্যাঁ, সিন্ধু প্রদেশ, এই সিন্ধু প্রদেশ হচ্ছে আরবরা জয় করেছিল কত? 712 খ্রিস্টাব্দে। আস্তে আস্তে তখন বিভিন্ন মুসলিম আক্রমণ গুলো ঘটতে থাকে, হ্যাঁ। সুলতান মাহমুদ আসলো, তারপরে তারপরে তোমার কি নাম বেশ, নাদির নাদির শাহ পরে এসেছিল, মাহমুদ, হ্যাঁ। তো তখন আক্রমণ ঘটতে থাকে। আস্তে আস্তে দিল্লিতে কোন বংশ ছিল ওই টাইমে? চৌহান বংশ। চৌহান বংশর লোকটার নাম কি ছিল? কার সাথে যুদ্ধ হয়েছিল চৌহানের? পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি, ঠিক। তো মোহাম্মদ ঘুরির সঙ্গে 1100 কত, 91 আর 92 দুটো যুদ্ধ হয়েছিল। 1191, 1192, এই দুটো যুদ্ধ হয়। তো ঘুরি, আচ্ছা পরীক্ষায় যায়, সুলতান মাহমুদ কতবার আক্রমণ করেছিল ভারত? 17 বার, ঠিক আছে। তো এই যে এই টাইমে আক্রমণ হলো, এটাতে পৃথ্বীরাজ হারিয়ে দিয়েছিল, কিন্তু পরেরটাই ও যদি ওকে না ছাড়তো তাহলে এটা হতো না, ঠিক আছে। শত্রুকে কখনো বাঁচিয়ে রাখতে হয় না। পরে ওর যে একটা কি ছিল বেশ, জয়পালটা কি ছিল নাম, ও হেল্প করে তখন সভাকবি তো চাঁদ বরদই ছিল, চাঁদ বরদই ভালো ছিল, মানে জয়পাল মনে হয়, আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জয়পালদের মানে ওরা কি ওদেরকে বলেছিল যে তোমাকে সিংহাসন নিয়ে দেবো, হ্যাঁ আমি সিংহাসন পেয়ে যাবো, তাহলে তুমি হেল্প করো, মানে জয়পালকে সিংহাসন। আস্তে আস্তে কি হলো, তখন এ জয় করলো, কি নাম লোকটার নাম কি? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি যখন চলে গেল, কাকে রেখে গেল এখানে? কুতুবউদ্দিন আইবককে রেখে গেল, ঠিক আছে, ওর সেনাপতি ছিল। তখন কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কি করলো, এইখানে দিল্লি করতে হবে, আমি তো ম্যাপ ভুলভাল করছি। আইবক তখন দিল্লিতে কত, 1206, তখন দিল্লিতে যে বংশ তৈরি করলো তাকে বলা হচ্ছে দাস বংশ। এর পরস্পর কটা বংশ চললো? দাস, তারপরে খলজি, এই হ্যাঁ হ্যাঁ, তুগলক, তারপর সৈয়দ, তারপরে লোদি। তো লোদির শেষ রাজার নাম কি ছিল? এটা পুরোটাই হচ্ছে সুলতান, তোমার সুলতানি যুগ। তো এটা হচ্ছে দিল্লিকে কেন্দ্র করে এটা হলো সুলতানি যুগের শেষ রাজার নাম কি ছিল? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথে কার যুদ্ধ হয়? ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হলো
এবার কি যুগ শুরু হলো? মুঘল যুগ। মুঘল যুগ, মুঘল। মুঘলের পরস্পর কি কি ছিল? প্রথমে হচ্ছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, হ্যাঁ আরো তো আছে, মানে এটা মুঘল যুগ বলা হয়, ঠিক আছে। এইটুকুটা। ঔরঙ্গজেব কবে মারা যায়? 1707। 1707, দেখো তাহলে এখানে এই যুদ্ধটা কবে হলো ইব্রাহিম লোদির সঙ্গে? 1526। 1526 থেকে শুরু হয়ে 1707, এই সালটুকু হচ্ছে মুঘল যুগ। আর তোমার 1206 থেকে শুরু হয়ে 1206 শুরু হলো সুলতানি যুগ, শেষ হলো 1526-এ, ঠিক আছে। এবার এই টাইমে যখন এদিকে সুলতানি যুগ চলছে, বাংলায়ও কিন্তু একটা সুলতানি যুগ চলছিল, ঠিক আছে। বালতা এই তোর ইলিয়াস শাহী ছিল বাংলায়, ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশ, এই বংশগুলো বাংলায় রাজ করতো তখন, ঠিক আছে। এবার দক্ষিণ ভারতে কি কি সাম্রাজ্য ছিল? আমরা অনেকটা উপরে চলে গেছে আগেই। দক্ষিণ ভারতে এই টাইমে যখন এই যে এই কি হচ্ছে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ওই টাইমটায় তোমার দুটো সাম্রাজ্য ছিল, বাহমনি আর বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে। এই দক্ষিণ ভারতে যখন দুটো সাম্রাজ্য ছিল, বাহমনি আর বিজয়নগর। তার আগের সাম্রাজ্য যদি বলি, এদিকে ছিল রাষ্ট্রকূট, তোমার চোল, চালুক্য, রাষ্ট্রকূট, তারপরে পল্লব বংশের বর্মন গুলো, নরসিংহ বর্মন, সব জায়গা ছিল। দক্ষিণের আমরা না বলে স্কিপ করে গেলাম দক্ষিণটা, ঠিক আছে, থাকলো। এবার গেল মুঘল হলো 1707। এরপর আছে পরবর্তী মুঘল যুগ, ঠিক আছে। এবার দেখো আবার সেম প্রসেস, যখনই কেন্দ্রীয় শাসন একটু স্লো হয়ে পড়ে তখন সবাই মাথাচাড়া দিয়ে ওঠে। যেই মুঘলরা একটু স্লো হলো, তখন ভারতের মধ্যে আবার বিভিন্ন ছোট ছোট রাজ্য তৈরি হয়ে গেল। রাজ্য মাথাচাড়া দিয়ে তারা স্বাধীন রাজ্য হলো। যেমন যেমন কি এইদিকে ছিল হচ্ছে বাংলায় মুর্শিদ কুলি খাঁ, আর এইদিকে ছিল নিজাম, হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদ। এইদিকে ছিল মহীশূর, হায়দার আলী ছিল। এইদিকে ছিল মারাঠা সাম্রাজ্য, শিবাজি, মারাঠা। আর 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 এদিকে ছিল পাঞ্জাব, শিখ, রঞ্জিত সিং, ঠিক আছে, পাঞ্জাব। আর অযোধ্যা, ঠিক ঠিক, অযোধ্যা, সাদাত খান, অযোধ্যা। এবার এই সময়ে ইংরেজদের আগমন ঘটলো ভারতে, ঠিক আছে। ইংরেজদের আগমন ঘটতে লাগলো, আস্তে 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 ইংরেজরা তখন ক্যাপচার করতে লাগলো। এবার ইংরেজরা ঠিক কেমন ভাবে ই করতে, মানে এর সাথে বন্ধুত্ব করলো, করে এর সৈন্য একে অ্যাটাক করলো, এইভাবে চালাতে লাগলো। তো ইংরেজরা চলে আসলো। এবার প্রথম যে ইংরেজরা আসার যে যুদ্ধ, নাম কি? এইখানে সালটা কত? 1757। এবার ভালো করে খেয়াল করো, ঔরঙ্গজেব কবে মারা গেল? কোথায় লিখলাম? 1707। দেখো মাত্র 50 বছরের মধ্যে ওরা কিন্তু ইংরেজরা ক্যাপচার করে নিল ভারতকে। বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক আছে, এই এলাকাটা দখল করলো। এবার 57-র পরে একটা যুদ্ধ হয় 1764-তে। 1764-তে হচ্ছে বক্সারের যুদ্ধ। এই মুর্শিদ তোমার এইখানে ছিল কি নাম বেশ, না না না, সিরাজদৌল্লা না, বক্সারের যুদ্ধ ছিল তোমার মীর কাসিম। তো মীর কাসিম আর অযোধ্যার নবাব ছিল কি? সুজাউদ্দৌলা। আর দিল্লির যে সম্রাট ছিল শাহ আলম। তো এই তিনজন মিলে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু হেরে গেছিল। তারপরে 1764 বললাম তো, এটা 1765-তে ইংরেজরা একটা দেওয়ানির একটা অধিকার পায়, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে ওরা সব ট্যাক্স নিতে পারবে, প্রচুর ছাড় পায়। তো তার আগে একটা জিনিস বলি, প্রথম যখন ছাড় 1717
একটা ফারমান পাই ফারুকসিয়ার আমলে। ফারুকসিয়ারটা কোন যুগের মধ্যে পড়ছে দেখো, 1717 পর থেকে যেগুলো মুঘল সম্রাট ছিল সেটা পরবর্তী মুঘল যুগ। 1717 ফারুকসিয়ার ফারমান তখন। তো দেখো তাহলে দেখো আস্তে আস্তে এটা শক্তিশালী হতে লাগলো ইংরেজরা। তো এই টাইমে ইংরেজরা দুটো নীতি আনলো, কি কি ছিল? একটা অধীনতামূলক মিত্রতা নীতি, আর একটা ছিল কি সত্যবিলোপ নীতি। 1798 আনলো অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতিটা প্রথম কে গ্রহণ করেছিল? নিজাম। নিজাম তখন এই নীতিটা কি ছিল, যদি তুমি ইংরেজদের বন্ধুত্ব গ্রহণ করো তাহলে তুমি যদি অন্য তোমাকে অ্যাটাক করলে ইংরেজরা হেল্প করো, বিনিময়ে তোমার কি করতে হবে? বিনিময়ে ওদের একটা সেনাবাহিনীর দায়িত্ব ওকে নিতে হবে এবং ওদের ইংরেজদের একটা লোক এদের রাজসভায় থাকবে, এবং ইংরেজদের ছাড়া পারমিশন ছাড়া তুমি অন্য কোনো রাজ্যের সাথে অ্যাটাকও করতে পারবে না। ঠিক আছে, মানে তুমি মিত্র হলে কিন্তু অধীনে চলে গেলে। এইভাবে তোমার আস্তে আস্তে ক্যাপচার করছিল। যেমন হচ্ছে অযোধ্যায় যে ছিল রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তার তো পুত্র ছিল না, দত্তক পুত্র নিতে পারবে না। এই নীতি ছিল হচ্ছে কি, এর নামটা কি, 1848 একটা নীতি আনে, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। এই নীতির দ্বারা কি করে, যদি কারো নিজের সন্তান না থাকে তাহলে দত্তক পুত্র নিলে সে কোনো সম্পত্তির কিছু পাবে না। হ্যাঁ, পুরোটা সাম্রাজ্য নিয়ে নেবে হচ্ছে তোমার ইংরেজরা। ঠিক আছে, এই নীতিগুলো মানছিল না। তো দেখো পাঞ্জাবের মারাঠা সাম্রাজ্য, মারাঠায় যে আছে না, শিবাজির পরে অনেক আছে, ওটা বলতে গেলে অনেক, শাহজি, শম্ভুজি। তারপর তোমার মেন যেটা আছে পেশোয়া গুলো পড়তে হবে। ঠিক আছে, পেশোয়া, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, এগুলো পড়তে হবে মারাঠা। ঠিক আছে, মারাঠা। তো শিবাজির সঙ্গে কিন্তু যখন শিবাজি ছিলেন ওই টাইমে কে ছিল মারাঠাদের, এই মুঘল সাম্রাজ্য, ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব কিন্তু শিবাজিকে কি বলেছিলেন? পার্বত্য মুশিক বলেছিলেন। তাহলে এই সময় থেকে কিন্তু মারাঠা ছিল, কিন্তু যখনই পরবর্তী মুঘল যুগ যায় মারাঠা আরো শক্তিশালী হতে লাগে। তো মারাঠাদের সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল কত সালে? 1700 কত? মারাঠারা ছিল 1761-তে। কোন যুদ্ধ হয় 1761-তে? 1761। এটা হচ্ছে তোর তৃতীয় পানিপথের যুদ্ধ। কবে হয় তৃতীয় পানিপথের যুদ্ধ? 1761-তে না? কারা কারা ছিল? আফগান আছে, এদিকে ছিল আফগান, ছিল এদিকে ছিল, আফগানদের সঙ্গে হয়েছিল মারাঠাদের সঙ্গে। তো দেখো ভালো করে দেখো জিনিসটা আগে, মানে আগে শুধু বুঝতে হবে যে কি কি হয়েছিল, পরে আসছে সব। পাঞ্জাব আস্তে আস্তে পাঞ্জাবকে দখল করলো। কে দখল করলো? ডাল ভাত দিয়ে পাঞ্জাবিদের ডাল ভাত খাইয়েছিল, বলেছিলাম ডাল হৌসি। আর এইদিকে মহীশূর রাজ্যে 3টে যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গ মহীশূর, দ্বিতীয় ইঙ্গ মহীশূর, তৃতীয় ইঙ্গ মহীশূর। 1799 লাস্ট ইঙ্গ মহীশূর হয়েছিল। আর প্রথমটা 1767 থেকে শুরু হয়। ঠিক আছে, তো এক একটা করে যুদ্ধ শুরু হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কি নাম? রাজার নাম কি ছিল? টিপু সুলতান। তার বেটার নাম, এই ভুল হলো, হায়দার আলীর ছেলে হচ্ছে টিপু সুলতান। ঠিক আছে, এবার দেখো হায়দার আলীর ছেলে যে টিপু সুলতান ছিল, টিপু সুলতান সাহায্যের জন্য কোন দেশে গেছিল? ফ্রান্সে গেছিল। কেন গেছিল? কারণ ওই টাইমে ইংরেজদের সঙ্গে একমাত্র বিদেশি শক্তি ছিল ফ্রান্স। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের জন্য দক্ষিণ ভারতে ইংরেজদের সঙ্গে ফ্রান্সের অনেক যুদ্ধ হচ্ছিল। প্রথম কর্নাটের যুদ্ধ, দ্বিতীয় কর্নাটের যুদ্ধ। ঠিক আছে, দেখলো যে আমরা ফ্রান্সে যাব, তখন গেল এই যে এখানে হচ্ছে ভারত, এখানে হচ্ছে ফ্রান্স, এই ফ্রান্সেই গেল। ফ্রান্সে ওই টাইমে তোমার ওটা ফরাসি আবার বিপ্লব চলছিল তখন, জ্যাকোবিন জিওন্ডিন দল ছিল, জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিল, ওখান থেকে অনেক হেল্প পেয়েছিল। এবং পরীক্ষায় এসেছিল শ্রীরঙ্গপত্তনম বলে একটা জায়গা আছে, এখানে এসে একটা স্বাধীনতার বৃক্ষ রোপণ করে টিপু সুলতান। ঠিক আছে, তো ফ্রান্সে যাওয়ার একটাই কারণ, শত্রুর শত্রু আমার মিত্র। তো ফরাসিরা ছিল ইংরেজদের শত্রু, তাই ফরাসিদের হেল্প নিতে গেছিল। তো শেষে
মহীশূর রাজ্য 1799 শেষ হয়ে গেল, তখন দখল করে নিল। এবার মারাঠা মারাঠা আস্তে আস্তে দখল করে নিল। হায়দ্রাবাদ নিজাম তো এমনিতেই ওদের অনুগতই ছিল, ঠিক আছে। পাঞ্জাব দখল করে নিল। রঞ্জিত সিং একটা চুক্তি করেছিল, ঠিক আছে। এই চুক্তিটার জন্য খুব কষ্টই ছিল, সলভাই না, যেটা না ওটা হচ্ছে তোমার সুকার চুকিয়া মিশরের অধিপতি ছিল সে, সেটা না। 1839 সালে একটা চুক্তি করে, ঠিক আছে। ওই চুক্তিটা খুব একটা ভুল ছিল, মানে রঞ্জিত সিং একটা কোথাও চলে এসছে এই এলাকায়, তারপর ইংরেজরা দেখলো হেরে যাচ্ছে, চুক্তি করেনি। তো না, অমৃতসরে তো 1809, এটা না তোমার হচ্ছে 1839 চুক্তিটার নাম কি যেন ছিল চুক্তিটা, দাঁড়াও বলে দিচ্ছি। চুক্তিটা ছিল হচ্ছে ইংরেজদের দুটো যুদ্ধ হয়েছে, ইঙ্গোশিপ 1, ইঙ্গোশিপ 2। আচ্ছা 1846-এ এটা হলো 1809, কিছু একটা সাল গন্ডগোল হচ্ছে নাকি আমার। 1839-এ তো করেছিল চুক্তিটা, আমি লিখিনি মনে হয় এখানে, মনে হয় 3 জন মিলে চুক্তি করেছিল। সেই বছরই রঞ্জিত সিং মনে হয় দুঃখে কষ্টে মনে মারা যায়, সেই বছরই মারা গেছিল। মানে সন্ধিটা ছিল যে এই নদী, কি নদীটার নাম ছিল? শতদ্রু এই পাশ হচ্ছে আর পাঞ্জাবিরা আক্রমণ করতে আসবে না, ঠিক আছে। এবার ও দেখলো কি, তাহলে আমি এদিকটা আমার সিকিউর হয়ে গেল, আমি তাহলে এইদিকে আক্রমণ করতে পারবো, এটা ভাবছিল, সেজন্য চুক্তিটা করে। কিন্তু ভুল ছিল, ইংরেজদেরই লাভ হয়েছিল চুক্তিতে। তো পাঞ্জাব জিতলো, অযোধ্যা জিতে গেল, হায়দ্রাবাদ জিতে গেল, বাংলা জিতে গেল। যে এগুলো জিতলো তখন কি করলো, ওদের চোখ পড়লো বিদেশের দিকে। হ্যাঁ, ওই টাইমেই আচ্ছা 1757-তে তাহলে ইংরেজরা প্রথম ভারতে শাসন করা শুরু করলো। যে কোম্পানি শাসন করেছিল তার নামটা কি কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া, এটা কত বছর শাসন করেছিল? 100 বছর, ঠিক আছে। কোম্পানি শাসন করেছিল 100 বছর। তারপরে যে 1857-তে মহাবিদ্রোহ হলো, তখন কি করলো, ইংরেজরা ডাইরেক্ট একদম শাসন করতে লাগলো ভারত শাসন আইন দ্বারা। এই ভারতের সাম্রাজ্য যে হেড হলো হচ্ছে মহারানী ভিক্টোরিয়া, ঠিক আছে। তারপর থেকে যে পদ তাকে বলে ভাইস রয়। তার আগে পর্যন্ত ছিল হচ্ছে কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু তারপর থেকে হলো ভাইস রয়। তো আমাদের ভারতের দেখো সাম্রাজ্যগুলো এভাবে দখল করলো ইংরেজরা। তারপরে চোখ দিল হচ্ছে বিদেশের দিকে। বিদেশের দিকে কি আছে? ভারতের এই পাশের যে দেশ আছে দেখো, এই পাশে কি নাম? মায়ানমার কাকে বলা হচ্ছে ব্রহ্মদেশ, ঠিক আছে। তো এই পোর্শনটা হচ্ছে মায়ানমার ছিল। মায়ানমারে তখন আচ্ছা তার এই প্রসঙ্গে আরেকটা বলে দিই, ফরাসিরা এই যে 1757-তে ইংরেজরা জিতলো, তখন কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে গেল। তারপরে তার 2 বছর পর একটা যুদ্ধ হয়েছিল 1759 1760, মোট 59-এ একটা যুদ্ধ হয় যার নাম বিদেরার যুদ্ধ, ঠিক আছে। আর 1960-এ হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। 1760 সালে যে যুদ্ধ হয় তার নাম কি বললাম? বন্দিবাস। এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইংরেজ ভার্সেস ফরাসি। তো এই যুদ্ধের পর ফরাসিরা দেশ থেকেই চলে যায়। তখন ফরাসিদের আধিপত্য ছিল হচ্ছে মায়ানমারে, ব্রহ্মদেশে তারা রাজ করতো, ব্যবসা বাণিজ্য চালাতো। তখন ইংরেজরা দেখলো পাশেই ফরাসি, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে ভারতীয়দের সঙ্গে, আমরা কি করি, এটাও জয় করে নিই। তখন 3টে যুদ্ধ হলো, ইঙ্গ ব্রহ্ম 1, ইঙ্গ ব্রহ্ম 2, ইঙ্গ ব্রহ্ম 3। এটাকে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ বলা হয়। ইঙ্গ ব্রহ্ম প্রথম যুদ্ধটা হয়েছিল 1524-এর দিকে, এবং 26-এ একটা সন্ধি হয়, কি নাম? ইয়ান্দাবুর সন্ধি। এটা পরীক্ষায় দেয়। 1500 বলছি কেন, 1700 না 1826, ঠিক আছে। শুধু এটা আছে পরীক্ষায় যে এই 26-এ ইয়ান্দাবুর সন্ধি হলো। ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ 24-এ শুরু হয়েছিল, 2 বছর চলার পর
26-এ সন্ধি হলো, ইয়ান্দাবুর সন্ধি, সন্ধিটা লিখে রাখি, ইয়ান্দাবুর সন্ধি, ঠিক আছে। তো এই টাইমে কে ছিল পরীক্ষায়? আমহার্স্ট বলে একটা ইংরেজ ছিল, আমহার্স্ট। 2 নম্বর যুদ্ধটা হলো হচ্ছে ডালহৌসির আমলে, ডালহৌসি। এবং 3 নম্বর যে যুদ্ধ হয়েছিল লিঙ্গব্রহ্ম, সেটা হয়েছিল তোমার ডাফরিনের আমলে। ডাফরিনের আমলে কি তৈরি হয়? জাতীয় কংগ্রেস, ঠিক আছে, 1885-র দিকে। তো ইনি ছিলেন, তাহলে দেখো 1826 থেকে 1885 এই এতটা সাল ওরা একটু একটু করে পুরো এই এলাকাটা দখল করে নিল, ব্রহ্মদেশটা। তো এইদিকে দখল হয়ে গেল। এবার চোখ পড়লো হচ্ছে এইদিকে, সিন্ধু, এই দিকটায় সিন্ধুর দিকে, সিন্ধু প্রদেশের দিকে। তোমার এই সিন্ধু দেশ তো জয় করলো কে? এলেন বড়। আমি বলেছিলাম সিন্ধু বড়া দিয়ে জয় করেছিল, বড়া খাইয়ে। হ্যাঁ, এলেন আর বড়, এলেন বড়। তারপরে চোখ পড়লো হচ্ছে আফগানের দিকে, ঠিক আছে। ইঙ্গো আফগান যুদ্ধ হলো, মনে আছে নামটা? অকল্যান্ড, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ 1839 অকল্যান্ডের আমলে প্রথম হলো, ঠিক আছে। তো আস্তে আস্তে কি হলো, আফগানটা ওরা জয় করলো। এরপরে কার্জনের একটা ভয় ছিল, দেখলো এদিকে জয় আছে, এদিকে ঠিক আছে, সেফ আছে। এইদিকে তিব্বতে না একটা কেমন যেন একটা লাগছে, কারণ ওই টাইমে রাশিয়ার ভয় ছিল। আর রাশিয়া ছিল যে সাম্যবাদ, মানে সোশ্যালিস্ট কান্ট্রি। ওদের নিয়ম ছিল কি, দেশে সবাই সমান, গরিব বড় লোক কেউ থাকবে না। ওদের নীতির সাথে ইংল্যান্ডের নীতি মানে হতো না, মিলতো না। এবার দেখ, রাশিয়া কিন্তু এত দূরে আসতে পারলো না। এই যে আফগানটা কেন জয় করলো, একটাই কারণ রাশিয়া, দেখো তোমরা ম্যাপ দেখো, ম্যাপটা দেখলে বুঝতে পারবে। এই দেখো আফগানিস্তান আর এই যে কাজাকস্তান, এগুলো সব রাশিয়ারই ছিল কিন্তু আগে, ঠিক আছে। তো রাশিয়া থেকে আফগানিস্তান কইটুকু, কাছেই তো। তো সেই জন্য নিজেকে সেফ রাখার জন্য আফগানিস্তানটাও দখল করে নিল, যাতে রাশিয়ার প্রভাব না পড়ে। এবার রাশিয়া থেকে একটু আনাগোনার খবর নাকি পাচ্ছিল কার্জন এই তিব্বতে, ঠিক আছে। সেই জন্য তিব্বত আক্রমণ করে দিয়েছিল এই কার্জন। তো তিব্বত আক্রমণকে একটা ভুল বলা হয়, একটি দুঃখজনক ভুল না কি, বেশ একটা ইতিহাসে ওকে বলা হয়। সেটা কার্জন আক্রমণ করেছিল তিব্বতে, খুব একটা লাভ হয়নি। তো আস্তে আস্তে 1900 সাল আস্তে আস্তে পুরো এই এলাকাটা ব্রিটিশদের এসে চলে যায় আন্ডারে। এবার কি হলো, এই ওরা তো চলে গেল। এবার এই যে ডাফরিনটা বললাম না, এই ডাফরিনের আমলে কি তৈরি হলো ভারতে? জাতীয় কংগ্রেস। এই কংগ্রেস আস্তে আস্তে আবার বিভিন্ন তোমার আন্দোলন হলো, আরো ছোট ছোট সভা সমিতির যুগটা যদি বলি, ভারতে 1836 সাল, এটা নিয়ে তো শেষ হয়ে যাবে ক্লাস, এটা বলবো না, শর্টে তোমরা এটুকু হলো। এবার ইংরেজদের হাত থেকে তো বাঁচতে হবে আমাদের। ইংরেজরা দখল করলো, এবং ইংরেজরা দেখেছিল যখন মহাবিদ্রোহ হয়, ওই টাইমে হঠাৎ করে একটা বিশাল বড় আক্রমণ। তো ইংরেজরা চাইছিল যে এমন একটা কিছু তৈরি করতে যাতে ওই স্পিডে আক্রমণটা না আসে। দেখবি আমাদের গ্রামে যে আছে মেম্বার আছে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা হলো মেম্বারকে বললাম, মেম্বার গেল বিডি অফিসে, ওকে বললো, ও গিয়ে ওপরে বললো। আস্তে আস্তে কি হয়, অনেক সময় রাগটা কমে যায়। হ্যাঁ, আর ডাইরেক্ট যদি একদম ডাইরেক্ট হচ্ছে অফিসে গিয়ে ভাঙচুরের চলে আসে, তখন অসুবিধা হবে। সেই জন্য ইংরেজরা এই কংগ্রেস তৈরি করে দিয়েছিল। কংগ্রেসের এটাকে বলা হতো সেফটি ভালভ তত্ত্ব। পড়েছো? সেফটি ভালভ কোথায় থাকে? প্রেসার কুকারের সেফটি ভালভ দেখেছো? কোনটা বলতো? আমি একটা আঁকছি, হ্যাঁ, আমি প্রেসার কুকারের ছবি আঁকছি, আমাকে বলবে কোনটা সেফটি ভালভ। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখো কেমন দেখতে হয়। এটার সঙ্গে থাকে না এরকম একটা, এরকম থাকে। কোনটা? এটা সেফটি ভালভ না, এটা সেফটি ভালভ। এই বিন্দুটা কেন দিলাম, এটাই সেফটি ভালভ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা কখনো, আমরা সেভাবে খেয়াল করি না জিনিসটাকে, না, এটা হচ্ছে সেফটি। এবার দেখো
দেখবে ঠিক হাতলের নিচেই থাকে ওই এটা একটা ছোট্ট একটা গোল। যদি প্রেসার বেশি বেড়ে যায়, দেখা গেলো সিটিটা ঠিকঠাক কাজ করছে না, তখন চাপ যদি না বেরোতে পারে না, পুরো প্রেসার কোড কেটে বেরিয়ে যাবে। সেই জন্য এইখানে এমন ভাবে সিস্টেম করা থাকে যে চাপটা বেশি হয়ে গেলে এখান দিয়ে ওইটা খুলে বেরিয়ে আসবে, আর খুলে বেরিয়ে মানুষ যদি থাকে মানুষের পেটেও ঢুকে যেতে পারে, সেই জন্য কি নিচের উপর ডানটিটা থাকে, ওখানে গিয়ে লেগে মানুষটা বেঁচে যাবে। তো এইটা হচ্ছে সেফটি ভালভ। এই তত্ত্বটা কাজে লাগিয়েছিল হচ্ছে লর্ড ডাফরিন। এই ডাফরিন না, হিউম, ঠিক আছে, ডাফরিন না হিউম। তো হিউম কি ছিলেন? হিউম হচ্ছে সিভিল সার্ভিস মানে ডব্লিউবিসিএস যেমন এখন হয়, ওই অফিসার ছিলেন। বিভিন্ন অফিসে দেখেছিলেন, ভারতবাসীর ক্ষোভ গুলো দেখতে পেয়েছিলেন, যে কোনো মুহূর্তে কিন্তু আবার এই মহাবিদ্রোহের মতো বিপদ আবার আসতে পারে। সেই জন্য দেখলো যদি একটা আমরা সবার সময় ওদের মধ্যে টিম করে দিই, দেখো যেমন স্কুলে মনিটর ঠিক করে না, শোনো তোমার যা সমস্যা মনিটরকে বলবে, মনিটর এসে আমাকে বলবে, ঠিক তেমনই কংগ্রেস তৈরি করে দিল, তোমাদের যা সমস্যা ভারতবাসীর তোমরা দেখবে, এসে আমাকে বলবে। তাহলে তাৎক্ষণিক যে ওই রাগটা কংগ্রেসকে বললো আমাদের কাছে, ঠিক আছে আমরা দেখছি দেখছি দেখছি, অনেক সময় কেটে যায়, মানুষের রাগ কিন্তু কমে যায়। এই জিনিসটাই হয়েছে সেফটি ভালভ তত্ত্বের জন্য কংগ্রেসটা তৈরি করেছিল। এবার দেখো কংগ্রেস তৈরির আগে কিছু সভা সমিতি তৈরি হয়েছিল, যেমন ভারত সভা, ইন্ডিয়ান লীগ, তার আগে ছিল ওইদিকে ছিল জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান লীগ, অনেক ছোট ছোট সভা সমিতি হয়েছিল, কিন্তু বড়টা হচ্ছে কংগ্রেস। এরপর কংগ্রেসকে নিয়েই পুরো ভারতের সে আমাদের ভারতটা ওটা চলছিল। 1907 সালে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়, কি কি? নরমপন্থী আর চরমপন্থী, 1907, ঠিক আছে। তারপর আবার কবে জয়েন হয়? হ্যাঁ, কিভাবে কার পা ধরে জয়েন হয়েছিল? মানে চরণ ধরে জয়েন হয়েছে, ঠিক আছে, মাফ করে দেন মাফ করে দেন, অম্বিকা চরণ মজুমদার। তো এটা দিতে পারে যে কার আমলে কার সভাপতিত্বে ওই আবার এক হয়েছিল, অম্বিকা চরণের পা ধরে, চরণ ধরে, তো অম্বিকা চরণ। তাহলে 1907 থেকে 1916। তো এই ছিল হচ্ছে তোমার ভাঙন ছিল। এবার পড়তে হবে এই টাইমে একটা ভাঙন হয়েছে 1905-এ, একটা কি হয় আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল। আর গান্ধী যুগটা পড়তে হবে ভালো করে, গান্ধী যুগ কবে গান্ধী ভারতে আসে? 1915-তে। এবার গান্ধীর কিছু আন্দোলন ছিল, 15-তে আসলো। প্রথম আন্দোলন কি ছিল? কোন সত্যাগ্রহ করলো? চম্পারণ সত্যাগ্রহ। কবে? 1917। তারপরে কোন আন্দোলন করলো? আহমেদাবাদ আর হচ্ছে এই খেদা, 1918। আহমেদাবাদ আর খেদা, ঠিক আছে, আহমেদাবাদ খেদা, আর একটা চম্পারণ বিহারে। তারপর কি হলো? 1920-তে কোন আন্দোলন করলো? অসহযোগ আন্দোলন। 1900 কত? তারপরে 1924-এ গান্ধীজির কি হলো? প্রথম হচ্ছে ভোটে দাঁড়ায়, ঠিক আছে, কংগ্রেসের প্রেসিডেন্ট হয় বেলগাঁও অধিবেশনে। 1930 কি হলো? অসহযোগ আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তারপর 1932-এ একটা চুক্তি হলো, কার সাথে? আম্বেদকরের সঙ্গে একটা চুক্তি হলো, ঠিক আছে, পুনা চুক্তি হয়েছিল। 1942-এ কোন আন্দোলন? ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা, যখন তোমার ই হয়, এবার গান্ধীজি নিয়ে অনেক কিছু বলা যাবে, এখন কিছু বলবো না। তো আমাদের দেখো এবার একটুখানি বলে দিই ইতিহাসটা। ওই একটা জিনিস বলতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছিল, সেটা হচ্ছে মোগল যুগের পরে আমরা কিছু পড়বো, ভক্তি আন্দোলন, যেখানে তোমার কবির আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের রামানন্দ কবির, এদিকে আমাদের নামদেব, তারপরে কি ছিল আমাদের শ্রী চৈতন্য দেব, তারপর শিখদের কিছু ধর্মগুরু ছিল 10টা, গোবিন্দ সিং, এই কি কি ছিল পরস্পর, ঠিক আছে, এই গুরুগুলো আমরা পড়বো। তাহলে এইভাবে ইতিহাসটা আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে কি ছিল? হরপ্পা সভ্যতা, তারপরে হলো কি ঋগ বৈদিক, পরবর্তী বৈদিক, মহাজনপদ, এই বংশগুলো আসলো। তারপরে যে শেষ হবে তারপর বিদেশি আক্রমণ, মুছে দিয়েছি তো, বিদেশি আক্রমণ ছিল। তো আজকে যেটা তোমাদের পড়া দেবো শুধুমাত্র বৈদিক সভ্যতাটা, যেটুকু পড়বে সেগুলো হচ্ছে আমি হাইলাইটার এই পেনে দিয়ে দেবো, যেগুলো পড়তে হবে। আর যেগুলো তোমরা পড়বে না সেগুলো আমি লাল কালিতে দিয়ে দেবো, কারণ আমার এই নোটস গুলো বিভিন্ন এক্সামকে টার্গেট করে করা হয়েছে, ঠিক আছে। তো শুধুমাত্র এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট গুলো আমি মার্ক করে দেবো, লালগুলো যেগুলো মার্ক করবো সেগুলো পড়ার দরকার নেই। যদি পড়তে পারো খুব ভালো, পড়তে পারলে তো খুবই ভালো, ঠিক আছে।
কারণ 3টে মাস টাইম, তো এত চ্যাপ্টার এত কিছু পড়তে হবে, সেটা গুলিয়ে যেতে পারে। ওটা পরে অবশ্যই পড়তে হবে। লাল কালি মানে যে একবারে পড়বো না সেটা না, শুধু 2 মাসের জন্য ছাড়। আমি এই ভিডিও ক্লিপটা আমি রেখে দেবো, তোমরা পরে যদি দেখে নাও, ঠিক আছে? পরস্পর এইগুলো জানা দরকার, তাহলে ইতিহাস পড়তে সুবিধা হবে। আর না হলে ওয়ান লাইনারের যে বইগুলো থাকে না, ওগুলো আগে পড়তাম, ওগুলোতে কোনো লাভ হয় না, উল্টে কানেকশন তৈরি করা যায় না। বল। না, ফর্ম ফিল আপ শুরু হয়নি তো, বলছে এই সপ্তাহে করে করে পেছাচ্ছে ফর্ম ফিল আপ, যে কোনো মুহূর্তে দিয়ে দেবে। যেহেতু এটা কেসের আওতায় আছে, তো ওই জন্য ধরো ভরসাটা পাচ্ছি যে যবেই দিক এই ডিসেম্বরের মধ্যে এটা করতেই হবে। সে যদি 1 মাস দেরিও হয়, জানুয়ারি হবে, ঠিক আছে? কেন? না না না, এইখানে এই জায়গাটায় ওর বড় অবস্থা খারাপ হয়ে যাবে সরকারের, ঠিক আছে? ক্যামেরা অন আছে, সরকার বিরুদ্ধে কিছু বলবো না আমি, ঠিক আছে? পরে আমাকে সিজ করে দেবে, কোচিং সেন্টার সিজ হয়ে যাবে। না না, চলুক, ভয় পায় নাকি সরকারকে? দেখো কোন সরকার সেটা তো বলিনি আমি। না না, আমি মমতা সরকারকেও ভালোবাসি, মোদীকেও ভালোবাসি, ঠিক আছে? খুশি না, যেটা ভুল সেটা ভুল, ওসব ভালোবাসা দরকার নেই। দেখো কি হয়েছে, কিচ্ছু যায় আসে না। এবার দেখো, যেটা বলছিলাম, আমাদের যেটা পড়া দেবো সেটা পড়াটা দিয়ে দিই। হরপ্পা সভ্যতা তোমাদের প্রথমে পড়া দেবো। হরপ্পা সভ্যতার বিভিন্ন সাইট বললাম, ঠিক আছে? মোট 500-এর বেশি সাইট আছে, ওগুলো আমরা পড়বো না। শুধুমাত্র আমি এখান থেকে পিডিএফটা আগে একটা গ্রুপও তো করতে হবে, নাহলে দিলে পাবে না। তোমরা কে কে মহেন্দ্রদারো সিনেমা দেখোনি? দেখোনি? ও আচ্ছা, যারা যারা দেখেছো তোমরা খেয়াল করবে যে মেয়েটা কোথায় থাকতো, নিচে না ওপর পোস্টে? ওপরের দিকে থাকতো। তো ওই সিন্ধু সভ্যতার দুটো পার্ট ছিল, ঠিক আছে? নিচে থাকতো সাধারণ মানুষ টানুষ, আর যারা উপরে থাকতো হাই ফাই মানুষ। তো এই যে উপরে, এটাকে সিটাডেল বলা হতো, ঠিক আছে? তো একটা সাইড ছিল যেখানে সিটাডেল ছিল না, সেটা হচ্ছে কি নাম? চানহুদারো। চানহুদারোতে সিটাডেল ছিল না। কোথায় কি পাওয়া গেছে খুব একটা দরকার নেই। হ্যাঁ, না না, উঁচু উঁচু স্থানটা সিটাডেল ছিল। আচ্ছা, গ্রুপ যখন আমি পড়া দেবো তখন দিয়ে দিচ্ছি। আমি এটা দিলে তাহলে পড়িয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? একটা গ্রুপ এখানে তৈরি করে। হরপ্পা সভ্যতায় থাকবে। আগে আমি পলিটি একটুখানি বলে দিই, তারপর আমি পড়া দিয়ে দিচ্ছি একবারে। অনেকে পলিটির ছাত্র না, তাদের জন্য অসুবিধা হবে। আচ্ছা বলো, আমাদের সংবিধানটা কেমন? জটিল, খুবই জটিল না? নমনীয় নাকি খুব কঠিন আমাদের এটা? নমনীয় মানে কি বলতো? নমনীয় মানে খুব সহজেই পরিবর্তন করা যায়, একটা পরিবর্তন আনবি খুব সহজেই করতে পারবি। আর যেটা কঠিন মানে প্রচন্ড কঠিন, চেঞ্জ করা খুব কঠিন সংবিধান। আর একটা হচ্ছে মাঝামাঝি। আমাদেরটা কেমন? আমাদের সংবিধান হচ্ছে মাঝামাঝি, না কঠিন না কোমল, মানে এবার দেখো দুটোর মিক্সড ভার্সন হচ্ছে আমাদেরটা। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলোতে চেঞ্জ করা খুব কঠিন, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো জাস্ট হালকা ভোটাভুটিতে হয়ে যাবে। তো সেই জন্য আমাদের সংবিধানটা হচ্ছে মাঝামাঝি বলা হয়, না কঠিন না খুব কোমল।
ইংলিশ টার্মটা মনে পড়ছে না, এটাকে কি বলছে, এটাকে একটা আছে, টার্মটা মনে পড়ছে না আমার, পরে বলছি। এবার কোয়েশ্চেন যদি আসে, উদাহরণ তাহলে দেওয়া একটা, যেটা খুব কঠিন সংবিধান সংশোধনের একটা দেশ। আমেরিকাটা হচ্ছে একদম ভালো একটা উদাহরণ হতে পারে আমেরিকা, ঠিক আছে, আমেরিকা। আর সহজ যেটা সেটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড, কানাডা, এদের সহজ। এবার দেখবি যদি মৌলিক অধিকারগুলো চেঞ্জ করতে যায়, সংবিধান সংশোধন আনতে যায়, ওখানে কিন্তু মেজরিটি অনেক রকম ভাগ আছে, ঠিক আছে। সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে কি, আর সিম্পল মানেটা কি? সিম্পল মেজরিটি মানে হচ্ছে এই ঘরে কজন আছে, আমরা 20 জন আছি, আমি ভোটে জিততে গেলে আমার কটা ভোট পেতে হবে আমাকে? 11টা। এটা হচ্ছে সিম্পল মেজরিটি, মানে অর্ধেকের একটু একটা বেশি হলেই হবে। আর স্পেশাল মেজরিটি মানে হচ্ছে তোমার 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ যদি ভোট পাই তাহলেই ওইটা চেঞ্জ হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র এই ইসের না, তোমার পার্লামেন্টে এটা তো হবে, প্লাস 14টা রাজ্যের এরকম নিয়ম আছে। হ্যাঁ, যখন মেজরিটি চ্যাপ্টার আসবে তখন বলবো, তত ডিটেলসে তোমার দরকার পড়বে না এক্সামে। তো এর অনেক ভাগ আছে। তো আমাদের সংবিধানে কিছু কিছু জিনিস আছে যেগুলো সিম্পল মেজরিটিতে হয়ে যায়, মানে অর্ধেক ভোটেই। কিছু কিছুতে আমাদের পার্লামেন্টের লাগে, প্লাস রাজ্যেরও আবার 3 ভাগের 2 ভাগ লাগবে। সব রাজ্য যদি মতামত দেয় তাহলে ওটা চেঞ্জ হবে। তাহলে কঠিন প্লাস সহজের মাঝামাঝি একটা সংবিধান আমাদের। এবার আমাদের ভারত কি যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য? যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য, কি বলা এটাকে? না, যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে বলা হয় না, ঠিক আছে। আমেরিকা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র। আর ভারতের যে সংবিধানে লেখা আছে, ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, মানে রাজ্যগুলোর সমন্বয়, বা রাজ্যগুলোর হচ্ছে ইউনিয়ন একটা, ঠিক আছে। তো যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, আলাদা হওয়ার ব্যাপারে, ঠিক আছে। এবার আলাদা হওয়ার ব্যাপারটা আজ থেকে প্রায় 200 বছর আগের কথা বলছি আমি। ধর বিয়ে হলো আমার কারোর সঙ্গে, ঠিক আছে, ওইটা ছিল যে যুক্তরাষ্ট্র রাজ্য, মানে একবার বিয়ে হয়ে গেলে আর ডিভোর্সটা পাবে না। কিন্তু এই যুগে বিয়েগুলো দেখ, বিয়ে করছে কদিন পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো আবার চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যুক্ত রাজ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছে মতো বেরিয়ে যেতে পারে। আর যুক্তরাজ্য যে ভারত, ভারতের একটা রাজ্য যদি ঢোকে, ঠিক আছে, সেটা কিন্তু বের হওয়ার প্রক্রিয়া ভীষণ কঠিন, মানে পারবেই না এরকম, মানে অভিমন্যু চক্রব্যূহের মতো। তার মানে ভারত হচ্ছে যে রাজ্যগুলো আছে আমাদের, সেগুলো একবারে, যেমন সিকিম আগে ভারতের ছিল না। সিকিমে একটা রাজা ছিল, যে বংশ চগিয়াল বংশ ছিল, ঠিক আছে। ওরা একটু চীনের দিকে একটু গা ঘেঁষছিল বেশি, চীন থেকে আসতো লোকজন, বন্ধুত্ব বাড়ছিল। ভারত দেখলো না এটা তো খুব বাজে হচ্ছে, সেনা পাঠিয়ে দিল, চলো নিয়ে নাও, নিয়ে নিল সিকিমকে। তো এখন সিকিম আর চাইলেও বেরোতে পারবে না এরকম। এবার যেমন এই একটা তোমার বেলুচিস্তান না বালুচিস্তান কি হচ্ছে, বালুচ আর্মি। তো যদি ভারতের সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার প্রক্রিয়াতে আবার দুটো আর্টিকেল, একটা আর্টিকেল আছে ভারতের, কত নম্বর? 2 নম্বর আর্টিকেল। 2 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে যদি কোনো বিদেশের কোনো রাজ্য যেটা ভারতের ছিল না, সেটা যুক্ত হয়ে গেলে 2 নম্বর আর্টিকেল কাজ করে। আর 3 নম্বর আর্টিকেলে কি আছে, যদি ভারতের কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে চায় বা সীমানা নিয়ে কিছু, তাহলে 3 নম্বর আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেল গুলো পড়াবো আমরা, মোটামুটি 1-150 আর্টিকেল মুখস্থ হলে হয়ে যাবে, 100টার মতো যথেষ্ট। আরে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করতে যারা রেগুলার আসবে না, হয়ে যাবে মুখস্থ। সংবিধান নিয়ে আগে প্রথমে বলতে হবে কয়েকটা জিনিস। সংবিধানে কটা পার্ট আছে? 22টা পার্ট আছে। তো এবার সব পার্ট গুলো এরকম হয় না, ওর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, ভারত প্রস্তাবনা যেটা লেখা আছে আমাদের, প্রজাতান্ত্রিক গণতন্ত্র রাষ্ট্র, ঠিক আছে, সার্বভৌম সমাজতান্ত্রিক আছে। তো সার্বভৌম মানেটা কি? সার্বভৌম মানেটা কি?
প্রজাতান্ত্রিক মানে কি, আর গণতান্ত্রিক মানে কি, আর ধর্ম নিরপেক্ষ মানে তোমরা জানোই, ওটা আমি আর বলছি না। আমাকে বলো সার্বভৌম মানেটা কি? হুম না না না, বলো। সার্বভৌম মানে হচ্ছে, এটা ধর গ্রামের মেম্বার, গ্রামের মেম্বার আজকে আমাকে ফোন করে বললো, এই ভাই আজকে কিন্তু তুই নিরামিষ খাবি, আজকে তুই মাংস খাবি না। আমার ঘর, আমার বাড়ি, আমার বউ বাচ্চা, আমি ওদের নিয়ে যা ইচ্ছা খেতে পারি, ঠিক আছে? আমি কারোর কথা কেন শুনবো? মানে আমার নিজের দেশ আমি নিজের মতো চালাবো। আমেরিকা ফোন করে বলছে, শোনো তুমি কিন্তু এই চীনের সাথে এই মিটিংটা করবা না, তখন কিন্তু দেখবি বিভিন্ন নেতাকে বলে আমরা ভারত সার্বভৌম দেশ, আমরা নিজের ইচ্ছে মতো চালাবো। সার্বভৌম মানে হচ্ছে নিজের ইচ্ছে মতো কোনো নিজের স্বাধীনে দেশ চালাবে, কারোর কোনো বিদেশি শক্তির প্রেসারে আসবে না, এটা হচ্ছে সার্বভৌম, ঠিক আছে? প্রজাতান্ত্রিক মানে কি, গণতান্ত্রিক মানে কি? প্রজাতান্ত্রিকের ইংলিশ হচ্ছে রিপাবলিক, আর গণতান্ত্রিক হচ্ছে ডেমোক্রেটিক। তো প্রজাতান্ত্রিক মানেটা কি? ছোট ছোট মানে বলে বুঝতে হবে। হ্যাঁ, জনগণ ভোট দিয়ে তাদের ইচ্ছা মতো প্রার্থীকে চুজ করবে এবং তারা দেশ চালাবে। সুতরাং পরোক্ষভাবে দেখলে জনগণই দেশ চালাচ্ছে, তাই না? মানে ওটা কথাই বলা হচ্ছে, ঠিক আছে? ওটা নামেই আর কি। তো গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের দ্বারা সরকার নির্বাচিত হচ্ছে, তারা দেশ চালাচ্ছে, ঠিক আছে? আর প্রজাতন্ত্র মানে কি? এটা হচ্ছে ঠিক, এই যেটা বললে এই জিনিসটাই। প্রজাতান্ত্রিক মানে হচ্ছে রাজার বেটা, ওই সুপার 30 সিনেমা দেখেছিস? সুপার 30, আব রাজা কা বেটা, রাজা কা বেটা রাজা নেই বানেগা, এটা হচ্ছে প্রজাতান্ত্রিক। আচ্ছা আমাকে বলো যে প্রণব মুখার্জির পরে কোন রাষ্ট্রপতি হয়েছে আমাদের? রামনাথ কোবিন্দ ছিলেন মনে হয়, না? রামনাথ কোবিন্দ। প্রণব মুখার্জির কে হতো? আর রামনাথ কোবিন্দের পর এখন কে আছে? কোন আত্মীয় হয় কি? টাকা তো যেটা তো মাস্ত তো কিছু হয় না। তাহলে দেখো, প্রজাতান্ত্রিক মানে হচ্ছে যে কোনো একটা প্রজা, ভারতের যে কোনো একটা মানুষ দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ হেড হতে পারে দেশের প্রজা, মানে মানুষের দ্বারাই, মানে আমাদের দ্বারাই। কিন্তু সে দেখো, আমরা ডাইরেক্ট রাষ্ট্রপতিকে ভোট দিতে পারি কি? পারি না। আমরা যাকে ভোট দিয়ে জিতাচ্ছি, একে জিতালাম, এবার যে কটা জিতলো ভোট দিয়ে এমএলএ এমপি, তারা ভোট দিয়ে জেতাচ্ছে তোমার রাষ্ট্রপতিকে, ঠিক আছে? তার মানে আমাদের দ্বারাই পরোক্ষ ভোটে সে জয়ী হচ্ছে। সুতরাং প্রজাতন্ত্র মানে হচ্ছে যে দেশের যে প্রধান হেড, সেও কিন্তু মানুষের দ্বারাই নির্বাচিত, জনগণের দ্বারাই। তার মানে দেশের প্রধান হেড কে এখন আমাদের? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আর গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণ ভোট দেবে, জনগণ ভোট দিয়ে জেতাবে, ঠিক আছে? আর দেশের যে প্রধান হবে সে কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত হবে। ইংল্যান্ডে কিন্তু সেটা হয় না। ইংল্যান্ডে হচ্ছে রাষ্ট্রপতির যে স্থানটা, সেখানে আছে রাজা বা রানী। রাজা বা রানী। এখন রাজা আছে, এর আগে রানী মারা গেল, এখন একজন হয়েছে। তো দেখো, তাহলে ও হচ্ছে রাষ্ট্রপতির কাজ করছে। রাষ্ট্রপতির কাজটা কি? দেশের অভিভাবক, ঠিক আছে? হয়তো ভারতের সাথে কোনো একটা চুক্তি সই হচ্ছে চীনের, সই কিন্তু প্রধানমন্ত্রী করে না, রাষ্ট্রপতির নামেই সইটা করা হয়, ঠিক আছে? তো রাষ্ট্রপতির নামে সব সাইন গুলো হয়, কিন্তু ইংল্যান্ডে হবে রাজার নামে। সুতরাং ওই দেশটা কি প্রজাতান্ত্রিক বলবো ইংল্যান্ডকে? ইংল্যান্ড কিন্তু প্রজাতান্ত্রিক দেশ না, মানে রিপাবলিক দেশ না। ফ্রান্স কিন্তু রিপাবলিক। এই যে রিপাবলিকের আদর্শটা কোন দেশ থেকে নিয়েছি আমরা? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ফরাসি বিপ্লবের 3টে আদর্শ ছিল: সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ঠিক আছে? এই 3টে ক্লাস 9 যারা পড়াও দেখবে, ওখানে লেখা আছে। তো সেই রিপাবলিক কথাটা ওই দেশ থেকেই নেওয়া হয়েছে। তো ভারত হচ্ছে রিপাবলিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, ধর্মনিরপেক্ষ। সোভারিয়ান মানে হচ্ছে সার্বভৌম, এটা বুঝতে পারলে? ঠিক আছে। এবার একটা জিনিস, ফেডারাল স্ট্রাকচার কি জিনিস? ফেডারাল স্ট্রাকচার কি জিনিস? ভারত একটা ফেডারাল কান্ট্রি, মানে এটাকে বলা হচ্ছে একটা থাকবে সরকার কেন্দ্রে, একটা থাকবে রাজ্যে। মানে এটাকে কি বলে বাংলায়? মানে দুটো স্তর থাকবে, সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার। কেন্দ্রে একটা সরকার এবং
রাজ্যে কেন্দ্রের মতো চালাচ্ছে, এরা নিজের রাজ্যের মতো চালাচ্ছে আলাদা করে, কিন্তু মেন পাওয়ারটা, বেশি পাওয়ার থাকে কেন্দ্রের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার বলা হয়। এটা হলো একটা। এরপর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলা হয়। হ্যাঁ, মানে ওই যুক্তরাষ্ট্র বলা হয় না তো, ওটাকে আরেকটা কি বলা হয় আর কি, টার্মটা মনে পড়ছে না। ওটা বাংলা আরেকটা কথা আছে, যুক্তরাষ্ট্র, কিন্তু এটাকে ভারতকে যুক্তরাষ্ট্র যে উল্লেখ নেই কিন্তু। ঠিক আছে, ভারতকে যুক্তরাষ্ট্র বলে না, কিন্তু এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আবার এটা হিসেবে, কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্র কোথাও উল্লেখই নেই। ভারত যে একটা যুক্তরাষ্ট্র লেখা আছে, ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। আর যেটা হচ্ছে ইংল্যান্ডও কিন্তু যুক্তরাজ্য। ইংল্যান্ডকে কি বলা হয়, ইংল্যান্ড বলছে কেন, ওই যে ইউকে বলা হয়, ওটা ইউকে মানে ইউনাইটেড কিংডম। কোন কোন দেশ আছে, কটা দেশ মিলে ইউকে হয়? কি কি দেশ? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, চারটে। ঠিক আছে, এবার তোমরা ইতিহাস যখন পড়ো, প্রিন্স অফ ওয়েলস সবাই ভারত আছে দেখবে, একটা পড়া ছিল। তো ওয়েলস এর প্রিন্স এসেছিল ভারতে। ঠিক আছে, তখন ভারতীয়রা প্রতিবাদ করছিল। ব্রিটেন, এই ব্রিটেন হচ্ছে তোর, ইংল্যান্ডটা হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, ইংল্যান্ডটা হচ্ছে ব্রিটেন, আর পুরোপুরিটাকে হচ্ছে ইউনাইটেড কিংডম বলা হয়। ক্যাপিটাল একটাই না, আলাদা আলাদা ক্যাপিটাল তো আছে ওদের, আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে ক্যাপিটাল। সংবিধানে মোট কটা ধারা আছে? 395। তো সংবিধান যদি একটা বই ধরো তুমি, সংবিধান একটা বই মনে করলাম, বইয়ের মোট কটা পাতা আছে? 395টা মোট পাতা আছে। ঠিক আছে, এই পাতাগুলো এবার কটা অধ্যায় আছে? সূচিপত্র দেখি না যে 1 অধ্যায় 2 অধ্যায়, মোট 22টা অধ্যায় আছে। এক করতে করতে মোট 22টা অধ্যায় আছে। এই 22টা অধ্যায়কে হচ্ছে 22টা পার্ট বলা হয়। পার্ট হচ্ছে 22। তালিকা, কটা তালিকা আছে? 12টা তালিকা আছে। ঠিক আছে, আর হচ্ছে আর কি আছে, আর একটা তালিকা, মৌলিক অধিকার আছে। এগুলো তো পরের দিন আসবো, পরের দিন আসতে হবে। তালিকা এগুলো পরের দিন আসবে, বলে দিই একবার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার একটা আছে, একটা আছে ডিপিএসপি, আর একটা আছে কি 51 এতে কি আছে, ওটা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আর আর আছে তোমার, মৌলিক কর্তব্য হয়ে গেল। ঠিক আছে, এইটুকু। দেখো, আমাদের ভারতের যে সংবিধানটা আছে না, এটা হচ্ছে সুন্দর একটা খিচুড়ি, বুঝলি, খুব সুন্দর। যেমন ধর আমরা বিয়ে বাড়িতে দেখা গেলো যে কোন একটা বিয়ে হচ্ছে, সেই অনুষ্ঠানে মেয়েটা কিন্তু মেকআপ আর্টিস্ট, খুব টপ মেকআপ আর্টিস্ট যে থাকে তাকেই নিয়ে আসে, যে আমি এর কাছেই সাজবো। হ্যাঁ, যে হয়তো ভালো ব্যান্ড পার্টি, সেই ভালো ব্যান্ড পার্টিকে আমি আনবো। যে ধর রাঁধুনিটা ভালো টপ রান্না করে। তো ভারতের সংবিধান এরকম, পুরো বিভিন্ন দেশে ঘুরেছিল, যে দেশে যেটা ভালো সেই দেশে সেটাকে টেনে এনে সুন্দর একটা খিচুড়ি তৈরি করা হয়েছে। একদম পোস্ত দিয়ে, পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি তৈরি করা হয়েছে। তো এটা তৈরি করতে কত লাখ টাকা খরচা হয়েছে? সংবিধান তৈরি করতে 64 লক্ষ টাকা। সময় কত লেগেছিল এটা তৈরি করতে? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে কি বললাম, পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে এক একটা অধ্যায়। ঠিক আছে, 1 নম্বর পার্টে কি আছে, 2 নম্বর পার্টে কি আছে, 3 নম্বর পার্টে, সব ধারাগুলোর মধ্যেই আছে। যেমন আমি বলছি মৌলিক অধিকার, আমাদের সংবিধানের সবচেয়ে মানে কি বলবো গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক অধিকার। এটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
এটা কত নম্বর পার্টে আছে? এটা পার্ট 4-এ 3। পার্ট 1-এ কি আছে? পার্ট 1 হচ্ছে ইউনিয়ন এবং স্টেটস, মানে হচ্ছে দেশের সম্পর্কে বলবে, ঠিক আছে। আর 2 নম্বরে নাগরিকত্ব, আর 3 নম্বরে 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকার, আর 4-এ ডিপিএসপি। তো দেখো, মৌলিক অধিকার, তুমি যেখানে ইচ্ছে যেতে পারবে, যেখানে ইচ্ছে ঘুরতে পারবে, তুমি নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবে, ঠিক আছে, এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আর্টিকেল কত? 12 থেকে 35। আর ডিপিএসপি, ডিপিএসপি সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, ওরা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? দেখা হলো সরকার বললো এখান থেকে একটা রাস্তা হবে, ঠিক আছে, এই রাস্তাটা হলে ভালো হবে, পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কানেক্ট হয়ে যাবে। এবার সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থাকলে তোর মৌলিক অধিকার হরণ করা যায় না, তাহলে লোকটাকে সুপ্রিম কোর্টে বললো দেখুন আমার জমি নিয়ে নিচ্ছে, মৌলিক অধিকার হরণ হচ্ছে আমার, তখন কিন্তু অসুবিধা হবে, সেই জন্য সরিয়ে দিল। তোমার জায়গা দরকার, যদি সরকারের দরকার থাকে, জায়গার প্রথম মালিক হচ্ছে সরকার, দ্বিতীয় মালিক হচ্ছে তুমি। যদি দরকার পড়ে সরকার নিয়ে নেবে, তোমাকে টাকা দিয়ে দেবে, হ্যাঁ, বা অন্য জায়গায় নিয়ে নেবে, কিন্তু তোমাকে দিতে হবে দেশের স্বার্থে। ডিপিএসপি মানে কি? এটাকে বলা হচ্ছে মৌলিক, এই মৌলিক বলছে কেন, নির্দেশমূলক নীতি। এটা হচ্ছে রাজ্য জনগণের জন্য, রাষ্ট্র দেশের লোকের জন্য কাজ করবে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। এটা 12 থেকে 35 নম্বর, এই কটা আর্টিকেলের মধ্যে আছে। আর এটা আছে 36 থেকে কত, 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে এই সম্পর্কে বলা হয়েছে। এটা বলে ডিপিএসপি। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপিটা। এবার রাষ্ট্রপতি ব্যাপারটা না, তোমার এটা বলে দিচ্ছি আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্বাচন পদ্ধতি এটা হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। আর রাষ্ট্রপতির দেশে একটা রাষ্ট্রপতি হচ্ছে হেড থাকবে, সেটা ইংল্যান্ড। ইংল্যান্ডে যেমন রাজা হেড, তেমন ভারতে, তাহলে ওটা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাজা হচ্ছে রাষ্ট্রপতি হেড, মানে প্রধান, দেশের প্রধান, এটা হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, ইংল্যান্ডে কিন্তু লিখিত সংবিধান নেই, হ্যাঁ, ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই। আর রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়াকে কি বলা হয়? ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট হচ্ছে 61 নম্বর ধারা আছে। এটা কোন দেশ থেকে আছে? আমেরিকা, ইউএসএ। তাহলে রাষ্ট্রপতি তিনটে মনে রাখবে, নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতি হচ্ছে দেশের একজন প্রধান, এটা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আর ইমপিচমেন্ট হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর মৌলিক কর্তব্য মানে কি? ডিপিএসপি মানেটা কি বললাম? রাষ্ট্র, আমাদের দেশ মানুষের জন্য কাজ করবে। এবার দেখো মৌলিক কর্তব্যটা তাহলে কি? দেশ আমাদেরকে কিছু দিচ্ছে, আমরাও তো দেশকে কিছু দেবো নাকি? তো এখানে হচ্ছে মানুষের দেশের প্রতি কর্তব্য, মানে জনসাধারণের, কোন দেশ থেকে হয়েছে এটা? জনসাধারণের দেশের প্রতি কর্তব্য। এখানে কি আছে? জাতীয় পতাকা সম্মান করবে, ঠিক আছে, জাতীয় সম্পত্তি ভাঙবে না, নষ্ট করবে না। কিন্তু কি হচ্ছে? এই বাস ভেঙে দিচ্ছে, স্কুল ভেঙে দিচ্ছে, এগুলো ঠিক না। তো এখানে হচ্ছে, এবার দেখো এটা যদি তোমার লঙ্ঘন করে, এর জন্য কিন্তু কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। না, নিয়ম আছে, আবার নিয়ম আছে, সেই কেসের ধারা হয়ে যাবে। এই ডিপিএসপির ক্ষেত্রেও এটাই হয় না, ডিপিএসপির ক্ষেত্রে হয় না। ডিপিএসপি ঠিকঠাক না হয়, লঙ্ঘন করলে কোনো কোর্টে কেস হবে না। তাহলে মৌলিক অধিকার মানে আমাদের মানুষের অধিকার, যেটা কেউ কেড়ে নিতে পারবে না। একমাত্র এইটা হরণ হলে তুমি সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যেতে পারবে, তাছাড়া সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো অধিকার নেই আমাদের। আমরা এই কোর্টে কেস করবো, হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, ঠিক আছে। কিন্তু এটা যদি কেউ কেড়ে নেয় আমাকে, ধরে আমি এই কোচিং এ তোদেরকে আসতে বারণ করলাম যে
তুই এই জাতির আছিস, তোকে ছুবো না আমি, ঠিক আছে? তুই এই কথাটা রেকর্ড করে নিলি, এবার রেকর্ড করে ডাইরেক্ট তুই সুপ্রিম কোর্টে কেস করতে পারিস যে আর্টিকেল কত লঙ্ঘন হচ্ছে, এটা 15, জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ করা যাবে না। তাহলে তুই কোন হোটেলে যাচ্ছিস, তোকে লেখা আছে যে বাইরে এদের নিষেধ প্রবেশ, ছবি তুলে কেস করে দিতে পারবি, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক অধিকার আমাদের। এটা হলো। এবার দেখো আমরা পড়া যেটুকু দেবো সেটুকুই বলি। আজকে প্রথম পড়া দেব সংবিধানের গণপরিষদটা নিয়ে, একটু পড়া দেব। গণপরিষদ দিলে হবে না, আগে ওইটা দিতে হবে। প্রথম একটা চ্যাপ্টার আছে যেটা সংবিধান তৈরির প্রথম যে স্টেপ, মানে কিছু আইন এসেছিল ভারতে, হ্যাঁ, পিটের ভারত শাসন আইন, তারপরে তোর হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, মরলেমেন্ট সংস্কার আইন, এই আইনগুলো পরস্পর আস্তে 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 স্টেপ বাই স্টেপ তারপর ভারতের সংবিধানটা তৈরি হয়। আজকে ওটা পড়া দেবো।